ঠিক আছে? সো আমাদের এবং এবং এই ম্যালনিউট্রিশনটা আপনাদেরকে আমি লেকচারের কোনো একটা লেকচারে কি দেখিয়েছিলাম না, ইন্টারজেনারেশনাল সাইকেল অফ ম্যালনিউট্রিশন দেখিয়েছিলাম? জি ম্যাডাম, বলা হয়েছিল মেবি। বলা হয়েছিল। এখন দেখেন, ওই যে ইন্টারজেনারেশনাল সাইকেল অফ ম্যালনিউট্রিশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন আমি আপনাদেরকে এখানে লিংক করি, লিংকটা এভাবে করি যে কেন বাংলাদেশের এই চিত্রটা এরকম। কারণ একটা মা যখন প্রেগনেন্ট হয়, ইন্টারজেনারেশনাল সাইকেল মনে করেন, জেনারেশন টু জেনারেশন এই সাইকেলটা, ম্যালনিউট্রিশনের সাইকেলটা ঘুরছে কিভাবে। একটা মা যখন প্রেগনেন্ট হয়, তার এন্টিনেটাল চেকআপটা প্রপারলি হয় না। সেটা বিভিন্ন কারণে হয়, একটা হচ্ছে ইগনোরেন্সের কারণে, নলেজের ঘাটতির কারণে, আরেকটা হচ্ছে টাকা পয়সার কারণে, অনেকগুলো কারণ আছে এটার পিছনে। না হওয়ার কারণে ওর ওয়েট গেইনটা, ওর নিউট্রিশনটা প্রপারলি মেনটেন হয় না। আর মেনটেন না হওয়ার কারণে আমার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে সেটার ওয়েট গেইনটাও প্রপারলি হয় না। না হওয়ার কারণে ও লো বার্থ ওয়েট নিয়ে জন্মগ্রহণ করে। এই যে বাচ্চাটা লো বার্থ ওয়েট নিয়ে জন্মগ্রহণ করলো, এই বাচ্চাটার গ্রোথ ভালো হয় না। পুরা চাইল্ডহুড এই বাচ্চাটা ম্যালনারিশ অবস্থায় থাকে। কেউ কেউ কভার করে যায়, কিন্তু তারপরেও দেখা যায় অনেক মেজরিটি এই বাচ্চাটা ম্যালনারিশ থাকে। এই বাচ্চাটা যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে ঢুকে তখনও ম্যালনারিশড অবস্থায় থাকে, কারণ অ্যাডোলেসেন্ট পিরিয়ডে গিয়ে আবার কিছু বাচ্চাদের নিজস্ব একটা মতামত তৈরি হয়, তারা ডায়েটের ব্যাপারে খুবই মানে উদাসীন থাকে, যার কারণে আরো বেশি এই ম্যালনিউট্রিশনটা ওদের ভেতরে থাকে। আচ্ছা, এখন এই ম্যালনিউট্রিশনটা থাকার কারণে একটা বাচ্চার যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের যে প্রবলেমটা হয়, গ্রোথ তো ফিজিক্যালি গ্রোথ হচ্ছে না, হয়তো বা হাইটে অত বেশি হবে না, ওয়েটে অত বেশি হলো না, কিন্তু যে মেন্টাল গ্রোথটা হওয়ার কথা, যে ব্রেন ডেভেলপমেন্টটা হওয়ার কথা, যে আইকিউটা শার্প হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না। না হওয়ার কারণে হেলথের উপরে যেরকম ইফেক্ট পড়ছে, আপনার সেই বাচ্চার আইকিউ, তার ইন্টেলেকচুয়াল যে থট প্রসেস, সেটার উপরেও কিন্তু এফেক্ট পড়ছে। এই বাচ্চাগুলা যার কারণে স্কুল পারফরমেন্স, এডুকেশন লেভেলে, একাডেমিক সাইডে খুব একটা ভালো করতে পারে না। আর ভালো না করার কারণে এই বাচ্চারা এই সেক্টরগুলোতে, জব সেক্টর বলেন আর যে কোনো সেক্টরই বলেন, সেখানে খুব একটা ভালো করতে পারে না। এটা একদিক দিয়ে যাচ্ছে। এই অ্যাডোলেসেন্ট বাচ্চা যখন আবার অ্যাডাল্ট গ্রুপে গিয়ে পড়ে, এই ম্যালনিউট্রিশনটাকে তার সাথে ক্যারি করে নিয়ে আসে। এখন আমার দেশে যেহেতু অ্যাডোলেসেন্ট বাচ্চাদেরকে আর্লি ম্যারেজ দিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে, যদি তাদের আর্লি ম্যারেজ হয়ে যায় তাহলে তো ম্যালনিউট্রিশন টু দি পাওয়ার ইনফিনিটি তাদের উপরে ডেভেলপ করে, তারা তখন আবার আরেকটা ম্যালনারিশ বাচ্চার জন্ম দেয়। আর যদি এই অ্যাডোলেসেন্ট বাচ্চার বিয়ে না হয়, সে যদি অ্যাডাল্ট গ্রুপে আসে, সেখানেও সে তার বডির ডেভেলপমেন্ট এন্ড গ্রোথের ঘাটতি নিয়ে অ্যাডাল্ট গ্রুপে আসে। তার বনি স্ট্রাকচার ঠিক মতো তৈরি হয় না। একটা আরেকটা সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার জন্য তার যে কলকবজার প্রয়োজন বডিতে, সেটা তার ডেভেলপ হয়ে সারে না। না হওয়ার কারণে অ্যাডাল্ট বয়সে এসেও যদি তার বিয়ে দেন, তাহলে দেখা যায় এই মহিলাটা আরেকটা লো বার্থ ওয়েট বাচ্চা বা ম্যালনারিশ বাচ্চা জন্ম দেওয়ার চান্স থাকে। তাহলে এই যে সাইকেলটা ঘুরছে, এটার কারণেই কিন্তু আপনার দেশে এই যে আমি তথ্যটা দিলাম বাংলাদেশের সিচুয়েশন, এটার পেছনকার কারণ। এখন আমাদের দেশের অনেক শিক্ষিত ফ্যামিলি, এডুকেশন বা নলেজ ইজ নট এনাফ। শুধুমাত্র নলেজ কিন্তু এনাফ না আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, অথবা যে কোনো একটা ডিজিজ কন্ডিশনকে একেবারে শেষ করে দেওয়ার জন্য। তাহলে এডুকেশনের সাথে কি দরকার, নলেজের সাথে কি দরকার? অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড দরকার এবং অবশ্যই প্র্যাকটিস দরকার। আমি জানলাম যে আমি যদি ঠিক মতো শাকসবজি না খাই, আমার ভিটামিন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া হবে এবং বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি হবে, কিন্তু আমি সেটাকে প্র্যাকটিস করলাম না। আমি জানার পরেও বাজার থেকে কিনে এনে আমি সবজি খাচ্ছি না, তাহলে কিন্তু হবে না। আমার প্র্যাকটিস থাকতে হবে এবং আমার অ্যাটিটিউড থাকতে হবে যে আমাকে বাজার থেকে সবজি কিনে নিয়ে সেটা খাওয়ার জন্য রেডি করতে হবে। সো দিস ইজ কল্ড অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস। সো আমার নলেজ আছে কিন্তু আমি প্র্যাকটিস করি না, তাহলেও কিন্তু আপনার এই ম্যালনিউট্রিশন কেন, কোনো ডিজিজই আপনার দেশ থেকে যাবে না। আর বুঝতে পারছেন তাহলে যে বাংলাদেশে পাবলিক হেলথের সেক্টরটা, ফিল্ডটা, স্কোপটা কত বেশি কাজ করার। এবং দেখবেন অদূর ভবিষ্যতে আরো সামনে আপনাদের আসবে যে পাবলিক হেলথই তখন অনেক বেশি ইয়ে পাবে, কি বলে এটাকে,
ইম্পর্টেন্স পাবে, হ্যাঁ প্রায়োরিটি পাবে, রাইট। সো এখনো তো আমরা যেমন ধরেন আমি আপনাদেরকে একটু বলি, যারা আমরা এখানে ধরেন আমাদেরটাই এক্সাম্পল দিচ্ছি, আমাদেরটা মিন্স আমি বলতে যাচ্ছি আমাদের ডাক্তারি লেভেলের এক্সাম্পল দিচ্ছি। কিরকম দেখেন, আমরা যখন ডাক্তারি পড়ি তখন আমাদেরকে শেখানো হয়, খুব টানেল ভিশন দেওয়া হয় আমাদেরকে। টানেল ভিশন মানে কি, মানে হচ্ছে গিয়ে একটা টানেল, একটা সরু সরল রেখা, ধরেন একটা পাইপ, আপনি একটা ফাঁপা পাইপ, হ্যাঁ, আপনার চোখের মধ্যে ধরলেন, তাহলে আপনি কি দেখবেন, ওই পাইপের মাঝখান দিয়ে একটা সরু লম্বা ভিশন, যেটা কিনা ওই পারে গিয়ে একটা আলো দেখাচ্ছে, এইটুকুই। কিন্তু আপনার ঠিক পাইপের ওই সরু লাইনটুকুই আপনি দেখছেন, কিন্তু আপনার ওই পাইপের দুই পাশের যে একটা চওড়া ফিল্ড আছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। ঠিক তেমনি আমরা যখন ধরেন পড়াশোনা করি তখন আমাদেরকে, যেটা যে কোনো সেক্টরই হোক, আমাদেরকে ওই যেমন এই জন্য আমি এমবিবিএস এর উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন ইজিলি। আমাদের টার্গেটই দেওয়া হয়, কারণ আমাদের সামনে আদর্শ থাকেন কিছু আমাদের সিনিয়ররা, যারা কিনা ক্লিনিক্যাল সাইডে বড় বড় প্রফেসর হয়ে নাম করেন, তারাই আমাদের কিন্তু আদর্শ থাকে। আমরা সারা এমবিবিএস পড়ে স্বপ্ন দেখি আমরা অমুক প্রফেসরের মতো নাম করা হব। কিন্তু এই যে আরেকটা ফিল্ড যে আপনার এই এমবিবিএস পড়ার পরেও এত বিশাল জায়গায় আছে, যার জব অপরচুনিটি এত বেশি, সেটা হচ্ছে পাবলিক হেলথ। সেটা কিন্তু আমাদেরকে শেখানো হয় না, জানেন, আমাদেরকে জানানো হয় না। এবং যারা আছেন এমবিবিএস লেভেলে তারা, আপনারা আমার সাথে একমত হবেন, কমিউনিটি মেডিসিন সাবজেক্টটা থার্ড ইয়ারে আমরা খুব শর্ট পড়ি, ওইখানে আমরা যা শিখি খুবই বোরিং লাগে আমাদের কাছে, আমরা এটাকে অত পাত্তাও দিই না। আমাদের টার্গেট থাকে মেডিসিন পড়তে হবে, সার্জারি পড়তে হবে, গাইনি পড়তে হবে। কিন্তু আমরা যদি সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে থার্ড ইয়ারে ওঠার পর থেকে যদি আমরা তাদেরকে কাউন্সেলিং করতে থাকি, তোমার জন্য যেটাকে বলে এটাকে কি বলে আপনার মানে এই বিশাল সেক্টর সম্পর্কে আমরা যদি তাদেরকে কাউন্সেলিং দিতে থাকি, এডুকেশন কাউন্সেলিং, যে তোমার সামনে এই সেক্টর খোলা আছে, ক্লিনিক্যাল সাইড ছাড়াও তোমার কাছে পাবলিক হেলথ আছে, সো তুমি নিজেকে তৈরি করো, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে সেভাবেই তৈরি করতে পারতাম। আর এখনো পর্যন্ত ওইটার কারণে আমাদের মানুষজন মনে করে যে ক্লিনিক্যাল সাইডে যারা না যায় তারা মনে হয় ভালোভাবে এমবিবিএস পড়ে নাই, এই জন্য তারা ক্লিনিক্যাল সাইডে যায় নাই। কিন্তু মানুষ যে বাই চান্সে না বাই চয়েসেও এই লাইনে আসতে পারে, এবং এটা একটা বিশাল সেক্টর, এই থিঙ্কিং, এই অ্যাটিটিউড আমাদের মধ্যে নাই। এখন এটার উদাহরণ দিলাম আমি এমবিবিএস এর, কিন্তু এটা যে কোনো সেক্টরের জন্য প্রযোজ্য। হাবিব, মাহমুদা, আইরিন, মেরি, আপনাদের সবার জন্য আপনারা এখন একটু মিলিয়ে দেখবেন আমি যে কথাটা বললাম সেটার সাথে আপনারা লিংক করতে পারেন কিনা। ঠিক আছে? জি ম্যাম, ঠিক। জি ম্যাম। আচ্ছা, এখন আমরা যাই। একটু উল্টা হয়েছে ম্যাডাম, আমাদের যারা ব্রিলিয়ান্ট তারাই প্রজেক্টে কাজ করে, আর আমরা যারা একটু কম ছিলাম তারাই ক্লিনিক্যাল প্র্যাকটিস করি ম্যাডাম। হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না। শোনেন, প্রতিটা সেক্টরে যেমন ধরেন প্রতিটা সেক্টরে আপনাকে ম্যাডাম আমাদের ফিজিওথেরাপি বা অকুপেশনাল থেরাপি দিতে আমাদের কিন্তু ম্যাডাম ফিজিক্যাল এফোর্ট দিতে হয়। সো যারা দেখা যাচ্ছে যে একটু ব্রিলিয়ান্ট বা একটু ওই সাইডগুলা ভালো পারে, ওরাই আমাদের প্রজেক্টে কাজ করতে চায়। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আপনাকে আমি বলি, হ্যাঁ আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতেছি না, এটা তাহলে দেখেন, আমি যে পয়েন্টটা বললাম এটা আপনার জন্য ওইভাবেই ঠিক। তার মানে কি, মানুষের অ্যাটিটিউড হচ্ছে গিয়ে কি, যারা একটু কম পারি তারা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাচ্ছে, যারা ভালো পারে তারা যাচ্ছে হচ্ছে গিয়ে ফিল্ড প্রজেক্টে কাজ করছে। নো, দিস ইজ রং, দিস ইজ রং। যেরকম ব্রিলিয়ান্ট লোকের প্রয়োজন আছে ক্লিনিক্যাল সাইডেও, আপনার ক্ষেত্রে বলছি আইরিন, আপনার ক্ষেত্রে যেরকম ব্রিলিয়ান্ট লোকের প্রয়োজন আছে ক্লিনিক্যাল সাইডেও, সেরকম ব্রিলিয়ান্ট লোকের প্রয়োজন আছে প্রজেক্ট সাইডেও। এটার ডিমার্কেশন লাইন দিলে চলবে না যে ওই আমি কম পারি দেখে আমি ক্লিনিক্যাল সাইডে যাচ্ছি আর যারা বেশি পারে তারা প্রজেক্টে যাচ্ছে। দিস ইজ রং। এইটাই হচ্ছে কি আমাদের নেগেটিভ অ্যাটিটিউড, মানে এটা সোসাইটির, হ্যাঁ, মানে যে যার সেক্টরে আছি না সেই সেক্টরেরই নেগেটিভ অ্যাটিটিউড এটা। আপনি চিন্তা করে দেখেন, এক করোনা আপনাদেরকে দেখিয়ে দিল যে এই সাইটটা কত বড়, এবং যতক্ষণ না এখানে ব্রিলিয়ান্ট লোকজন পাবলিক হেলথ সাইডে যতক্ষণ না ইন করছে ততক্ষণ পর্যন্ত দেখবেন এই পাবলিক হেলথ সেক্টর ফ্লারিশ হতে সময় লাগবে। তাহলে কি হচ্ছে, আমার সব সাইডেই কিন্তু লোকজনের প্রয়োজন আছে, এবং এই সব সাইডের লোকজনের প্রয়োজনের জন্য না আইকিউটা ডেভেলপ হওয়ার প্রয়োজন আছে। আর আইকিউ তখনই ডেভেলপড হবে যখন কিনা আপনি কনসিভ করার পরে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট যখনই শুরু হয়ে যাচ্ছে। আমরা পড়েছি যে ব্রেন ডেভেলপমেন্ট কখন শুরু হয়, জাস্ট আফটার কনসিভ করার পর।
তো তখন থেকে জন্মের 5 বছর পর্যন্ত আপনাকে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য একটা মা এবং একটা ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়। এই টাইমটা যখন থেকে আপনি জানলেন যে আপনি পজিটিভ, প্রেগন্যান্সি পজিটিভ, তখন থেকে বাচ্চার আইকিউ যদি ভালো চান তাহলে অবশ্যই আপনাকে নিউট্রিশনের উপরে জোর দিতে হবে। আর যখনই আপনি নিউট্রিশনের উপরে জোর দিবেন তখনই আপনার যে বাচ্চাটা পৃথিবীতে আসবে তার আইকিউ লেভেল, গ্রোথ, ডেভেলপমেন্ট সব খুব ভালো হবে। আর তখন ভালো হলে তার একাডেমিক সাইড ভালো হবে, আর একাডেমিক সাইড ভালো হলে ডেফিনেটলি সেই বাচ্চা যে কোনো সেক্টরে খুব ভালো করবে। বাংলাদেশ যে এই যে নলেজ ইন্ডেক্সে 112তম হলো 138-এর মধ্যে, এটার পেছনকার কারণ হচ্ছে এই আমার ম্যালনিউট্রিশন একটা অন্যতম কারণ, যেখানে আমার আইকিউটা অনেক হ্যাম্পার হয়। ঠিক আছে, ওকে, এবার চলেন আমরা যাই। ওই যে আমি দেখিয়েছিলাম যে বিডিএইচএস অনুযায়ী 2017-18 তথ্য অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে ম্যালনিউট্রিশনের স্ট্যাটাস কি, এবং পাশাপাশি আমার 2007 থেকে 11, 14 এবং 17-র একটা তুলনামূলক চিত্র এখানে দেখানো হয়েছে। খেয়াল করেন, স্টান্টিং যেটা আমরা পড়লাম, স্টান্টিং 2017-এ 31, কিন্তু 2007-এ ছিল 43। এবং সেটা কমেছে। সো কমেছে মানেই হচ্ছে পাবলিক হেলথ সেক্টরে আমরা কাজ করেছি, সেটাই পোর্ট্রে করছে, এবং আমরা যেটাকে কমিয়ে আনতে পেরেছি এটা আমাদের সফলতা। বাট আমরা আরো খুশি হব যে এটা একেবারে নিচের দিকে আসবে, সেরকম হলে আমরা আরো খুশি হব। আন্ডারওয়েট, তাহলে স্টান্টিং হচ্ছে 31, আন্ডারওয়েট হচ্ছে 22 এখনো, ওয়েস্টিং হচ্ছে 8। দেখেন সব কমে আসছে, সবগুলো চিত্র কমে এসছে, বাট আমাদেরকে আরো কাজ করতে হবে। সো এটা পজিটিভ চিত্র যে আমরা কাজ করছি। আচ্ছা, এরপরে আসি আসল ঘটনায়, সেটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, সংক্ষেপে যেটাকে আমরা বলছি পিইএম। প্রথমে আমরা এটা ডেফিনেশনটা জানতে চাই আপনাদের কাছ থেকে। সো ডেফিনেশনটা কি বলছে, যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ডিসক্রাইবস অ্যাজ আ রেঞ্জ অফ clinico-pathological condition arising from coincidental lack in varying proportion of protein and calories, occurring mostly in infant and young children and commonly associated with infection. তাহলে এটা কিছুই না, এটার আপনার ল্যাক অফ প্রপোর্শন অফ প্রোটিন অ্যান্ড ক্যালোরিজ। আপনার বডিতে যদি প্রপোর্শনটা প্রোটিন ক্যালোরির যে ডিমান্ড সেটার যদি ল্যাকিংস হয়, সেই ল্যাকিংসটা কোইন্সিডেন্টাল হতে পারে। সো সেটা যদি হয়, তার জন্য যে ক্লিনিকো-প্যাথোলজিক্যাল কিছু কন্ডিশন অ্যারাইজ করছে, সেটাই হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। সো আমরা অলরেডি এটা জেনেছি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনকে আমরা যে ভাগ করি, হ্যাঁ, সেটা কিভাবে ভাগ করি, ক্লাসিফিকেশন অফ পিইএম। এখানে আমরা খুব ডিটেলস যাব না, না যাওয়ার জন্যই আমরা এখানে দুটা স্লাইড রেখেছি শর্ট ক্লাসিফিকেশন। যেমন পিএম কে ভাগ করি আমরা গোমেজ ক্লাসিফিকেশনের মাধ্যমে। গোমেজ ক্লাসিফিকেশনটা কি, ওয়েট ফর এজ দিয়ে আমরা ভাগ করি, সেটার আমরা একটা পার্সেন্ট অফ রেফারেন্স রেখেছি, মানে কাট অফ ভ্যালু রেখেছি। যদি 90 to 100 এর মধ্যে হয় তাহলে এটা হবে নর্মাল, 75 to 89 হয় মাইল্ড ম্যালনিউট্রিশন, 60 to 74 হয় মডারেট ম্যালনিউট্রিশন, লেস দেন 60 সিভিয়ার ম্যালনিউট্রিশন। এটার ডিটেলসে আমরা যাব না, আমাদের এই লেকচারের জন্য দরকার নেই সেই জন্য। বাট এই শব্দগুলো যেন আপনাদের মাথায় থাকে, আপনারা যেন একেবারে অপরিচিত না হন, সেজন্য আমরা এটা দেখাই আপনাদেরকে। এটা একটা গোমেজ ক্লাসিফিকেশন অফ পিইএম। এরপরে আরেকটা আছে ওয়েলকামস ক্লাসিফিকেশন, সেখানে আমরা ওয়েট ফর এজ দেখি, 60 to 80% হচ্ছে কোয়াশিয়ারকর, এভাবে ভাগ করি উইথ ইডিমা। আর যদি সেটা উইদাউট ইডিমা হয় সেটাকে আমরা আন্ডার নিউট্রিশন বলি। আর লেস দেন 60%-এর ভিতরে যেটা, সেটাকে আমরা ভাগ করি ম্যারাসমারিক কোয়াশিয়ারকর যদি থাকে উইথ ইডিমা। আর যদি এটা উইদাউট ইডিমা হয় সেটাকে আমরা ম্যারাসমাস হিসেবে ভাগ করি। এছাড়া আরেকটা ক্লাসিফিকেশন আছে যেটা আমরা আগের একটা ক্লাসে জেনেছি, সেটা হচ্ছে জেড স্কোর ক্লাসিফিকেশন। সেটাতে আমরা কিভাবে নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে ভাগ করেছি, ওয়েট ফর এজের জন্য 3 ভাগে, আন্ডারওয়েট, নরমাল, ওভারওয়েট। হাইট ফর এজকে 3 ভাগে, স্টান্টেড, নরমাল, টল। আর ওয়েট ফর হাইটকে ওয়েস্টেড, নরমাল, ওভারওয়েট। ঠিক আছে, এভাবে আমরা ভাগ করেছি। সো এটা আমরা জানলাম, এর বেশি আমাদের এখানে আসলে ফোকাস করার দরকার নেই। এরপর যেটা আমরা মেইনলি জানবো, টাইপস অফ পিইএম, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম, একটা হচ্ছে ম্যারাসমাস, আরেকটা হচ্ছে কোয়াশিয়ারকর। এটা চলেন আমরা একটু জানবো। So what is marasmus? Marasmus occurs more often in young children and babies. Starvation is a form of this disorder. The symptoms of marasmus include: number 1, weight loss; number 2, dehydration, chronic diarrhea and stomach shrinkage. ঠিক আছে, এটা হচ্ছে ম্যারাসমাস। তার মানে ওয়েট লস যেহেতু, সেহেতু বাচ্চাগুলা খুবই শুকনা দেখতে হবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ,
আমি সবসময় মনে রাখতাম আমার পড়ার সময়, আমি যখন এটাকে মুখস্থ করতাম, আমরা যখন এমবিবিএস এ মুখস্থ করতাম, তখন মনে রাখতাম ওয়েট লস তার মানে শুকায় একদম ম্যারা স্যারা হয়ে গেছে, তার মানে শুকিয়ে ম্যারা স্যারা, তার মানে ওয়েট লস ম্যারাসমাস। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, জি ম্যাম। এখন আসি আমরা, ম্যারাসমাস ইজ আ টাইপ অফ ওয়েস্টিং। আচ্ছা, আমরা আছি তো নাকি? জি ম্যাম জি আছে। ম্যাডাম জি ম্যাম আচ্ছা, আছে। তো marasmus is a type of wasting, এখানে muscle wasting হবে। The main symptom of marasmus is failure to grow, known as stunted growth. Nutrient deficiency is the main cause of marasmus. প্রতিটা বুলেট পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, এর বাইরে আমাদের জানার এই মুহূর্তে কম না জানলেও চলবে। দিজ আর মাস্ট নো, এগুলো আপনাদেরকে জানতেই হবে। এর বাইরে যদি জানতে চান, যে জানতে চাইবে সে আলাদাভাবে একটু দেখে নিতে পারবে, বাট দিজ আর মাস্ট নো। আচ্ছা, নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি মেইন কজ, আর ইট অকার ইন চিলড্রেন দ্যাট ডাজ নট ইনজেস্ট এনাফ প্রোটিন, ক্যালোরি, কার্বোহাইড্রেটস অ্যান্ড আদার ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট. This is usually due to poverty and a scarcity of food. So তাহলে ম্যারাসমাসের মেইন ফিচারটাই আমরা দেখলাম যে একটা ওয়েট লস হবে, তার ওয়েট লসের কারণে তার ডিহাইড্রেশন থাকবে এবং গ্রো করতে ফেইলিয়ার টু গ্রো হবে এবং তার স্টান্টেড গ্রোথ হবে। ঠিক আছে, আর এটা সাধারণত নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য হয়, স্টারভেশন এটার একটা কারণ, আর পোভার্টি এটার একটা কারণ, আর স্কারসিটি অফ ফুডের স্বল্পতা একটা কারণ। এখন কোথাও যদি আপনার চলে, যুদ্ধ চলে, যেখানে আপনার খাবার দাবার সাপ্লাই নাই, তো সেখানে দেখবেন ইথিওপিয়া এই জায়গাগুলোতেও কিন্তু এরকম অনেক ম্যালনারিশড বাচ্চারা, খাবার দাবার নাই, সেখানে কিন্তু এই ধরনের চিত্র দেখা দেয়। আমরা একটু পরে ছবি দেখবো, দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাব। এবার আসি কোয়াশিয়রকর। কোয়াশিয়রকর ইজ আ কন্ডিশন রেজাল্টিং ফ্রম ইনঅ্যাডিকুয়েট প্রোটিন ইনটেক। খেয়াল করেন, ম্যারাসমাস অকার because it don't ingest enough protein, calorie, carbohydrate and other important nutrient. আর কোয়াশিয়রকর কিসের জন্য হচ্ছে? condition resulting from inadequate protein intake. Having a diet that's mainly carbohydrates can lead to this condition. ঠিক আছে, কোয়াশিয়রকরটা তাহলে মেইনলি প্রোটিন, inadequate protein intake এর জন্য হয়, এটা মাথায় রাখলেই হবে। এখন আমরা আসি, একটা কম্প্যারিজন দিচ্ছি ম্যারাসমাস আর কোয়াশিয়রকরের জন্য। এই কম্প্যারিজনের আগে আমি আপনাদেরকে ছবিটা দেখাবো। সো আমি যেটা বলেছিলাম, আমার সূত্রটা, ওয়েট লস হয়ে ম্যারা স্যারা হয়ে গেছে, তার মানে ম্যারাসমারিক বেবিদের চিত্রটা হচ্ছে ওয়েট লস, মাসল ওয়েস্টিং, সাঙ্কেন আইজ, ডিহাইড্রেটেড ফেস, মাঙ্কি ফেস বলে এটাকে, হ্যাঁ মাঙ্কি ফেস। আর কোয়াশিয়রকরের বাচ্চা হচ্ছে ফ্লাফি, দেখেন মনে হচ্ছে যেন হাতে পায়ে পানি চলে আসছে। ঠিক আছে, এই যে চোখ ফুলে গেছে, বাচ্চাটাকে ফোলা ফোলা দেখা যাচ্ছে, এবং এই বাচ্চাটার ফেসটা হবে মুন ফেস, ফুলে গেছে। এটা মাঙ্কি ফেস, এটা মুন ফেস, এটা শুকনা, এটা ফ্লাফি। এটাতে ডিহাইড্রেশন একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এটাতে ডিহাইড্রেশন বোঝা যায় না। এখন চলেন আমরা একটা কম্প্যারিজন দেই যে কোয়াশিয়রকরে কি হচ্ছে, ম্যারাসমারে কি হচ্ছে। ছবিটা মনে রাখেন, দেখেন কোয়াশিয়রকর ফিচার যদি আমি দেখি, গ্রোথ ফেলিয়ারটা কোয়াশিয়রকর, তার মানে হচ্ছে মোটাসোটা যে বাচ্চাটা, কোয়াশিয়রকর মানে হচ্ছে এই বাচ্চাটা। গ্রোথ ফেলিয়ারটা প্রেজেন্ট, ম্যারাসমারও প্রেজেন্ট, তাহলে গ্রোথ ফেলিয়ার দুটাতেই প্রেজেন্ট। ওয়াস্টিংটা ম্যারাসমারে প্রেজেন্ট, কোয়াশিয়রকরেও প্রেজেন্ট, বাট ম্যারাসমারে মার্কড, কোয়াশিয়রকরে ফ্লাফিনেসের কারণে বোঝা যায় না। ইডিমা, কোয়াশিয়রকর ফ্লাফি বাচ্চা সেটাতে প্রেজেন্ট, ম্যারাসমারে শুকনা বাচ্চা সেটাতে নেই। হেয়ার চেঞ্জ, কোয়াশিয়রকরে কমন হেয়ার চেঞ্জ, কালার চেঞ্জ হয়ে যায় হেয়ারের, এই যে চুলগুলো লালচে লালচে হয়ে যায়, ঠিক আছে, আর ম্যারাসমারে কিন্তু লেস কমন। মেন্টাল চেঞ্জ কোয়াশিয়রকরে ভেরি কমন, ম্যারাসমারে আনকমন। স্কিন ইনফেকশন ম্যারাসমারে আনকমন, কোয়াশিয়রকরে কমন। অ্যাপিটাইট কোয়াশিয়রকরে পোর, মোটাসোটা বাচ্চাটার, আর ম্যারাসমারে অ্যাপিটাইটটা গুড, সে খেতে চায়, কারণ সে তো খাবার পাচ্ছে না, কিন্তু সে তো খেতে চায়। আর
এনিমিয়া কোয়াশিয়ার করে সিভিয়ার, তার মানে যে মোটাসোটা বাচ্চাটা দেখা গেল সেটার কোয়াশিয়ার করে সিভিয়ার থাকে, আর যে শুকনা বাচ্চাটা ম্যারাসমারে প্রেজেন্ট থাকে বাট লেস সিভিয়ার দেন কোয়াশিয়ার করে। সাবকিউটেনিয়াস ফ্যাট রিডিউসড বাট প্রেজেন্ট কোয়াশিয়ার করের বাচ্চাটা, মোটাসোটা বাচ্চাটা, বাট ম্যারাসমারে সাবকিউটেনিয়াস ফ্যাট ডেফিনেটলি অ্যাবসেন্ট, কারণ ওগুলো তো সব শুকিয়ে গেছে, বাস্টিং হয়ে গেছে। ফেসটা থাকে মোটাসোটা বাচ্চাটার, ফেসটা হবে ইডিমাটাস, মুন ফেস বলা হয়। আর ম্যারাসমার বাচ্চা যেটা কিনা একেবারে শুকনা বাচ্চা সেটা মাঙ্কি ফেস বলে, কারণ এটা একদম শুকিয়ে গেছে, ঠিক আছে। আর ফ্যাটি ইনফিলট্রেশন, ফ্যাটটা জমা হচ্ছে কিনা লিভারে সেটা বলেছে কোয়াশিয়ার করে প্রেজেন্ট, ম্যারাসমারে নেই, কারণ ম্যারাসমারে তো আসলে খাবারই পায় না, কোথায় ফ্যাট ইয়ে হবে, ঠিক আছে। এই হলো আপনার কম্পারিজন, ফিচার গুলোর একটা কম্পারিজন, যেটা কিনা আমাদের একটু জানা প্রয়োজন, যাতে করে এক নজরে আমরা বাচ্চাটাকে দেখলেই বুঝতে পারি যে কোনটা ম্যারাসমারের বাচ্চা কোনটা কোয়াশিয়ার করের বাচ্চা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা চলে আসি যদি যে আসলে এদের রিস্ক ফ্যাক্টরস গুলো কি পিইএম ডেভেলপ করার পিছনে। এবং মনে রাখবেন এখানে যতগুলো রিস্ক ফ্যাক্টরস আছে, যে কোনো কিছু পাবলিক হেলথে ডেভেলপ করার পিছনে এই রিস্ক ফ্যাক্টরস গুলোই কাজ করে, স্পেশালি সেটা যদি আপনার ম্যাটার্নাল এন্ড চাইল্ড হেলথ রিলেটেড হয়, সবচেয়ে বেশি এগুলোই কাজ করে। দেখেন নাম্বার 1 পোভার্টিতে, আমরা দেখলাম ম্যারাসমাসের প্রধান কারণই পোভার্টিকে চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে। আর পোভার্টি আরেকটা কিভাবে সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স হিসেবে রিলেটেড নলেজের সাথে, আপনি জানেন পোভার্টি যদি থাকে তার নলেজ, তার এডুকেশন অত বেশি সে পায় না, তবে এডুকেশন বেশি না পাওয়ার কারণে তার কি হয় বলেন, এডুকেশন না পাওয়ার কারণে, পোভার্টির কারণে এডুকেশন পেল না, আর এডুকেশন না পাওয়ার কারণে কি হয়, অ্যাওয়ারনেসটা থাকে না ম্যাম, অ্যাওয়ারনেসটা থাকে না, রাইট, নলেজটা থাকে না, প্র্যাকটিসটা থাকে না। ভেরি গুড। দেন আমি এখন একটু শর্টে বলে যাব, কারণ এই পয়েন্টগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। দেন ইগনোরেন্স অ্যাবাউট দ্য ফিডিং প্র্যাকটিস, অলরেডি ফিডিং প্র্যাকটিস সম্পর্কে বলেছি। সো ইলিটারেসি অলরেডি আপনারা বললেন। Inadequate distribution of food in the family. You know that there is a gender discrimination between a girl child and a boy child, that is son preference. So this is also an important factor to develop malnutrition in girl child, ঠিক আছে। সো ইনএডিকুয়েট ডিস্ট্রিবিউশন, ছেলেদেরকে বেশি দিতে হবে, মেয়েদেরকে কম দিতে হবে, এই ব্যাপারটা। দেন ইনফেকশনস, ঘন ঘন ইনফেকশন যে বাচ্চাগুলোর হয় তাদের পরবর্তীতে ম্যালনিউট্রিশন হয়। যেমন আমরা সব সময় বলি, এটা নিয়মই আছে, ডায়রিয়া হোক, আপনার টাইফয়েড হোক, ডেঙ্গু হোক, যে কোনো অ্যাকিউট ইলনেসের পর বা ক্রনিক ইলনেসের পর বাচ্চার খাবার দাবারের যত্ন নিতে হয়, তাকে ভিটামিন মিনারেলসের সাপ্লিমেন্ট প্রয়োজনে দিতে হবে, খাবার তো দিতেই হবে, না হলে তার ম্যালনিউট্রিশন ডেভেলপ করে, কারণ তার ইমিউনিটি কমে যায় এবং পরবর্তীতে ম্যালনিউট্রিশন ডেভেলপ করে। এই জন্য যে কোনো ধরনের ইনফেকশনের পর বাচ্চাকে অ্যান্টিবায়োটিকের কভারেজে রাখার পর আমরা সব সময় ডাক্তাররা বাচ্চাদেরকে নিউট্রিশাস ফুড দেওয়ার জন্য অ্যাডভাইস করি এবং প্রয়োজনে তাদেরকে সাপ্লিমেন্ট দেই, ভিটামিন সাপ্লিমেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে লো বার্থ ওয়েট বেবি, আপনারা এটা জানেন কেন পিএম হতে পারে, টু শর্ট বার্থ স্পেস, ব্রোকেন ফ্যামিলি। এখন ব্রোকেন ফ্যামিলি কি করে পিএম ডেভেলপ করে, কারণ আপনি জানেন যে সিঙ্গেল প্যারেন্টিং, সেটা মাদার বা ফাদার, মাদার যদি হয় তার ইকোনমিক হার্ডশিপ থাকে, সো সে ঠিক মতো খাবার সাপ্লাই দিতে পারে না, তার ফুডের ভেতরে অত ডাইভার্সিটি থাকে না, সে কিনতেই পারে না। আর যদি এটা বাচ্চা যদি বাবার কাস্টাডিতে থাকে, তাহলে বাবা অফিসে অফিসে ঘুরে, তার থাকে বাইরের কাজ করার তাহলে মানে বাসার ভিতরে কেয়ার গিভার যে থাকে সে বাচ্চাটাকে ঠিক মতো দেখভাল করে না, সো এটা একটা কারণ। আর মেটার্নাল ম্যালনিউট্রিশন, ইউ নো দ্যাট ভেরি ওয়েল হাউ মেটার্নাল ম্যালনিউট্রিশন কজেস পিএম। দেন আদার্স, তার ভিতরে ন্যাচারাল ডিজাস্টার, পোর স্যানিটেশন, ল্যাক অফ ইমিউনাইজেশন অ্যান্ড ফুড সিকিউরিটি। মনে রাখবেন রিস্ক ফ্যাক্টরস ফর ডেভেলপিং ম্যালনিউট্রিশন অর পিএম আপনাদেরকে কিন্তু ইনভেরিয়েবলি আমরা জিজ্ঞেস করি। এখন আসি তাহলে যে পিইএম প্রিভেন্ট করার জন্য কি করতে হবে। মনে রাখবেন পিইএম প্রিভেন্ট করার জন্য এক কথা, ইউনিসেফের একটা প্রোগ্রাম চলে, যে প্রোগ্রামের নাম হচ্ছে গোবিএফ। নাম শুনেছি কখনো? গোবিএফ, GOBI ট্রিপল এফ, নাম শুনেছি না? না ম্যাম শুনি নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে প্রিভেনশন অফ ম্যালনিউট্রিশন অর প্রিভেনশন অফ পিইএম যেটাই বলেন না কেন, ইউনিসেফ সারা ওয়ার্ল্ডে, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিতেই যেহেতু এটা বেশি, সেই জন্য একটা প্রোগ্রাম চালায়। সেই প্রোগ্রামের শর্ট ফর্ম হচ্ছে গোবিএফ, GOBI ট্রিপল এফ।
সেটারই এখন আমরা চলেন বর্ণনায় দেখি যে জি ফর হোয়াট, জি ফর গ্রোথ মনিটরিং। ইউনিসেফ বলছে অবশ্যই বাচ্চার গ্রোথ মনিটরিং করতে হবে, যেটা টুলস আমরা বারবার বলছি যে একেবারে ওয়েল চাইল্ড চেক আপে যেয়ে তার কি করতে হবে, গ্রোথ চার্টের মাধ্যমে গ্রোথ মনিটরিং করতে হবে। এবং আপনারা জেনে খুশি হবেন যে এই গ্রোথ চার্ট বাংলাদেশে যিনি পায়োনিয়র, সেই প্রফেসর আসিরুল হক স্যার আমাদের এই ইউনিভার্সিটির কমিউনিটি নিউট্রিশন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে অনেক বছর ছিলেন। উনি এখন সেটার থেকে রিটায়ার্ড করে ওই ডিপার্টমেন্টেরই অ্যাডভাইজার হিসেবে এখনো আছেন। ঠিক আছে, সো আপনার ইউনিভার্সিটি কিন্তু একটা ইউনিক ফিচার আছে। এই বিইউএইচএস ইউনিভার্সিটিতে আমরা হায়ার করা ফ্যাকাল্টি দিয়ে ইউনিভার্সিটি আমরা রান করি না। আমাদের ফ্যাকাল্টিরা সব পার্মানেন্ট ফ্যাকাল্টি এবং সব মাশাল্লাহ বিভিন্ন সেক্টরে কাজ করে এসে সেই এক্সপিরিয়েন্স নিয়ে এসে বসা মানুষজন দিয়েই কিন্তু আপনার ইউনিভার্সিটি। হতে পারে বিল্ডিং এখনো এত গর্জিয়াস হয়নি, হ্যাঁ, বাট আপনার আদার সাইড কিন্তু গর্জিয়াস, এটা মনে রাখবেন। কেন বললাম ভালো লাগবে, ফিলিংটা ভালো লাগা ফিলিংসটা আসে। আচ্ছা, এরপরে আসি গোবি, জি ও, ও মানে হচ্ছে ওরাল রিহাইড্রেশন থেরাপি। তার মানে হচ্ছে গিয়ে যখনই কোনো বাচ্চার ডায়রিয়া হবে বা ডিহাইড্রেশন হবে, তাকে অবশ্যই ওরাল রিহাইড্রেশন থেরাপি দিতে হবে। এটা একটা লাইফ সেভিং প্রসিডিওর। সেই ওআরএস তৈরি করেছে কিন্তু বাংলাদেশেরই বিজ্ঞানী আইসিডিডিআরবি থেকে। সো আমাদের কিন্তু প্রাউড হওয়ার অনেক জায়গা আছে। গোবিএফ, জিওবি, বি মানে হচ্ছে ব্রেস্ট ফিডিং, প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং। এটাতে আর বলার কিছু নাই। breastfeeding, initiation of breastfeeding, exclusive breastfeeding, and continued breastfeeding up to 2 years or more than 2 years. This is the promotion of breastfeeding. এটার আমরা নেক্সট লেকচারে আরো ডিটেইলস জানবো, এখানে শুধু এটুকুই জানলাম। এটা করতে হবে আপনি যদি ম্যালনিউট্রিশন প্রিভেন্ট করতে চান, কারণ আমরা জানি এবং আমরা আগে নেক্সট লেকচারে জানবো যে ব্রেস্ট ফিডিং এর অনেক মানে বেনিফিট আছে, সেটা বাচ্চাকে ম্যালনিউট্রিশন থেকে বাঁচায়। দেন বিআই, গভীর আই ইমিউনাইজেশন। ডেফিনেটলি আমাদের যে ইপিআই এর প্রোগ্রাম আছে তার সবগুলো ইমিউনাইজেশন বাচ্চাকে মাস্ট দিতে হবে, ঠিক আছে, সেইটার জন্য। এবং আপনারা জানেন বাংলাদেশের ইপিআই একটা স্ট্যান্ডার্ড আইডল হিসেবে ধরা হয়। এই প্রোগ্রামটা এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, বাংলাদেশকে রোল মডেল হিসেবে ধরা হয় যে ইপিআই এর মাধ্যমে আমরা কি করে এতগুলো ডিজিজ ইরাডিকেট করেছে, এবং এটা আমাদের গভর্নমেন্টের প্রোটোকলের মধ্যে নিয়ে এসেছি যে মাস্ট দিতে হবে। এটা আমাদের একটা সাকসেসফুল প্রোগ্রাম, চাইল্ড সার্ভাইভালের সাকসেসফুল প্রোগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা 5 নাম্বার পয়েন্ট, নিউট্রিশন আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কি ওই যে 3টা এফ আমি বলেছি না, 3টা এফ এর ভেতরে, বাট এটা আসলে ব্রেস্ট ফিডিং প্র্যাকটিসের মধ্যেকার পয়েন্ট। এটা নিউট্রিশন এডুকেশন টু মাদার অ্যান্ড প্রমোশন অফ কারেক্ট ফিডিং প্র্যাকটিস। এটা হচ্ছে কি ওই যে প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং অ্যাকচুয়ালি ফিডিং প্র্যাকটিসের মধ্যে পড়ে এটা, ঠিক আছে। আচ্ছা, এটা অবশ্যই আমাদেরকে বসে থাকলে চলবে না, মায়েদেরকে এডুকেশনটা দিতে হবে এবং ফিডিং প্র্যাকটিসটা করাতে হবে। ইভেন আপনারা জানবেন যে আমাদের সোসাইটিতে অনেক জায়গাতেই কমিউনিটি কিচেন বলে একটা প্রজেক্ট চালানো হয়, যেখানে কিনা পাড়া মহল্লার মাদেরকে একত্র করে একটা কমন কিচেন, একটা পাড়ার ক্লাবের একটা ঘরকে নিয়ে একটা কমন কিচেনের মতো করে এস্টাবলিশ করে সেইখানে তাদেরকে শেখানো হয় কমপ্লিমেন্টারি ফিডিংটা কিভাবে তৈরি করতে হবে, আর কোনো বাচ্চা যদি ম্যালনারিস্ট হয়ে থাকে তার খাবারটা কিভাবে দিতে হবে। রাড্ডা মেটার্নিটি সেন্টার যেটা আছে, রাড্ডা যেটা সেন্টার মিরপুরের, হ্যাঁ, ওই রাড্ডা ইয়েতে সেন্টারে এই কোয়াশিয়রকর ম্যারাসমাস বাচ্চাদের ট্রিটমেন্ট করা হয়, ম্যানেজমেন্ট করা হয়, এবং সেখানে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে গিয়েছিলাম ভিজিটে। সেখানে একদম কিচেন আলাদা করা আছে। এই ম্যালনারিস্ট বাচ্চাদেরকে নাস্তায় কি দিবে, লাঞ্চে কি দিবে, ডিনারে কি দিবে, সেগুলো একেবারে মাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে হাতে কলমে। এবং যতদিন ওরা ওখানে ভর্তি থাকে সেইখানে এই বাচ্চাদের ওইখান থেকে কিচেন থেকে খাবার কিছুক্ষণ পর পর দিয়ে এই আন্ডারওয়েট ওভারওয়েট যেটাই থাকুক না কেন তাদেরকে কিন্তু ম্যানেজ করা হচ্ছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন গোবিএফ এর আইসিডিডিআর ভিতরেও ম্যালনারিশ বাচ্চাদের নিয়ে কাজ করা হয়।
ট্রিটমেন্ট করা হয়, হ্যাঁ রাইট, আইসিডিডিআরবি তেও করা হয়, রাইট, বেশ কয়েকটা জায়গাতেই কিন্তু করা হয়। তো এই যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো আমাদের জানা দরকার আছে যে আমরা কি কি করছি, না হলে এমনি এমনিতে তো ওই যে আমি যে চার্টটা দেখালাম ওয়েস্টিং স্টান্টেড, এগুলো তো এমনি এমনি কমে আসেনি 2007 থেকে 2017-তে। ঠিক আছে, ডেফিনেটলি এই স্ট্রং প্রোগ্রামগুলো চলছে, কিন্তু আরো বিশাল আকারে করতে পারলে আরো কমে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসি এফ। তিনটা এফ এর মধ্যে এফ গুলো চলছে। ফুড সাপ্লিমেন্টেশন, তার মানে আমার যখন দরকার হবে আমি সাপ্লিমেন্ট দিব, তার মানে সেটা ট্যাবলেট ফর্মে, পাউডার ফর্মে আছে না, আয়রনের গুঁড়া, আয়রন পাউডার আছে কিনা, ইয়েস অর নো? মৌসুমী একটা অ্যাড করে, নায়িকা গুঁড়া আছে মৌসুমী, এটা জানি না ম্যাম। হ্যাঁ মিনা পাউডার না কি পাউডার বলে জানি ওটাকে, আচ্ছা ম্যাম কোনটা মনিমিক্স যেটা মনিমিক্স, আছে ওটা? রাইট মনিমিক্স, হ্যাঁ মিনা পাউডার বলছি, মনিমিক্স। সো এই যে দেখেন, এই যে আমাদের দেশের মৌসুমী, অ্যাডভাইস নিতে হবে। ওটা একটু চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়ে, মানে যে কোনো চাইল্ড স্পেশালিস্টই লাগবে তা না, ডক্টরকে দেখিয়ে আগে আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা সেটাকে আগে জেনে নিয়ে তারপরে ওটা খাওয়ানোটা ভালো। কারণ হচ্ছে এক্সেস আয়রন আবার লিভারে যে জমা হবে এবং ক্ষতি করতে পারে। জি ম্যাডাম। ঠিক আছে, আরেকটা কোশ্চেন ছিল, জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ শিওর। ম্যাডাম আপনি যে হচ্ছে দুইটা ক্যাটাগরি দেখালেন, একটা হচ্ছে মাঙ্কি ফেস আর একটা হচ্ছে একটু ফ্লপি মুন টাইপ। ফেস, মুন ফেস, হ্যাঁ। মুন ফেসে যে ম্যাডাম হচ্ছে হেয়ার কালারটা রেড হয়ে যাচ্ছে, যদি কোনো বাচ্চা শুধু হেয়ার কালার রেড হয়ে যায় সেক্ষেত্রেও কি তাকে আমরা প্রোটিন ডেফিসিট করব ম্যাডাম? সেই ক্ষেত্রে তাদেরকে আর একটু জোরে বলেন, একটু কম শোনা যাচ্ছে। ম্যাডাম যদি মানে অন্যগুলো সাইন না থাকে, হেয়ার হ্যাঁ কালার চেঞ্জ হয়ে যায়। ম্যাডাম আমার হ্যাঁ, বাচ্চার হচ্ছে হেয়ার কালো ছিল, কিন্তু ইদানিং ওর চুল লাল হয়ে যাচ্ছে, ওকে আমি ম্যাডাম ব্রেস্ট ফিডিং করাইতে পারি নাই। তাহলে ওকে আচ্ছা, কি ডাক্তার কিন্তু অন্য ফিচার তো নাই, আছে তার তো অন্য ফিচার নাই, আপনি তো শুধু তাকে কার্বোহাইড্রেট দিচ্ছেন না, আপনি তাকে সব ফুডই দিচ্ছেন, আপনার ফিডিং প্র্যাকটিসটা ভালো। সো সেইখানে হেয়ার কালার যদি চেঞ্জ হয় এটা নিয়ে খুব একটা ওয়ারিড হওয়ার কিছু নাই। বাট আপনি আপনি দেখেন বাচ্চার এখনকার ওয়েটটা তার বয়স অনুযায়ী ঠিক আছে কিনা, আপনার ফিডিং এর যে প্র্যাকটিসটা, আপনি খাবারের ভেতরে ফুডগুলো আপনি ঠিক মতো দিচ্ছেন কিনা, তাহলে আপনার টেনশনের কিছু নাই। আপনি একটু অনেক সময় হয় কি চুলে তেল না দিলেও কিন্তু এই জিনিস ঘটে, তাহলে আপনি ওই দিকটা চিন্তা করতে পারেন। বাচ্চার যদি ক্রনিক ডিজিজ না থাকে, বাচ্চার যদি আপনার ফুডের ঘাটতি না থাকে, তাহলে আপনার টেনশন করার কিছু নাই ইনশাআল্লাহ। ম্যাডাম ওইটাতে হচ্ছে সবগুলা ফিচারই থাকতে হবে। অবশ্যই ফিচার, ওগুলো ডায়াগনোসিস ডক্টর করে দিবে, ফিচার থাকতে হবে এবং ওগুলো সিক বাচ্চা দেখলেই বোঝা যায়। ঠিক আছে, ওগুলো নরমালি দেখা যায়। ওই বাচ্চাটার ছবি যদি আমি আরেকবার দেখাই, এই বাচ্চাটার ছবি দেখেই বোঝা যাচ্ছে একদম চকচক করতেছে পাটা, এবং বাচ্চাটা অসুস্থ, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা নর্মাল বাচ্চা না। হ্যাঁ, সো হেয়ার কালার শুধু চেঞ্জ হলে ওটা নিয়ে টেনশনের কিছু নাই, দো আপনাকে বাকিগুলো এক্সক্লুড করতে হবে যে আপনি বাকি সবকিছু ভালো করে মেনটেন করছেন। হ্যাঁ, এরপরে রেফ আসি, ফ্যামিলি স্পেসিং। ডেফিনেটলি আপনার দুই বাচ্চার ভেতরের গ্যাপ দিতে হবে এবং এটা মাদেরকে শিখাতে হবে। জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটা এখানে চলে আসে, ফ্যামিলি প্ল্যানিং এখানে চলে আসে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রিভেনশন অফ পিইএম এর ক্ষেত্রে, যেটা ইউনিসেফ করছে। আর কি করতে হবে? ফুড ফর্টিফিকেশন করতে হবে, গুঁড়া দুধের ভিতরে ভিটামিন ডি মিক্স করা, লবণের ভিতরে আয়োডিন মিক্স করা, এরকম ভাবে বিভিন্ন ভাবে ফুড ফর্টিফিকেশন করতে হবে। হরলিক্স যেটা আমাদের দেশে আছে যে হেলথ ড্রিঙ্কস, এগুলোর ভিতরে আসলে কিছুই নাই, এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। কিন্তু যদি জেনুইনলি, আপনারা মনে হয় এটা জানেন যে হরলিক্স থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি গুলাতেই মার্কেটিং করা হয়। ডেভেলপড কান্ট্রি লাইক লন্ডন, লাইক আমেরিকায় হরলিক্স এর কোনো অস্তিত্ব নাই, কারণ ওখানে তারা খুবই হেলথ কনসিয়াস। হরলিক্স এর ভিতরে সুগার ছাড়া কিছু দেয় না আর কালার ছাড়া কিছু দেয় না। সো হরলিক্স কিন্তু বিদেশে কোথাও একসেপ্টেড না, ডেভেলপড কান্ট্রিতে। সো তারা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে কি নিয়েছে, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো বা এশিয়ান কান্ট্রিগুলোতে হরলিক্স এর একটা মার্কেটিং নিয়েছে। তার মধ্যেও জাপান, চীন হরলিক্স খায় না, তাহলে কি বাকি রইলো? ওই আমার ইন্ডিয়া, আমার বাংলাদেশ, আমার পাকিস্তান, আমার এই এরকম দেশগুলা, নেপাল, এরাই রইলো। তাহলে এই যে ব্যাপারগুলো আমাদেরকে সচেতন হতে হবে। হ্যাঁ, খাওয়াতে পারেন, অনেক সময় টেস্টি কিছু দিতে হয় বাচ্চাদেরকে, বাট সেটা খুবই কম হতে হবে, সেটা খুবই লিমিটেড হতে হবে। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট প্রিভেনশন অফ ম্যালনিউট্রিশন বলেন আর পিএম বলেন, ডিওয়ার্মিং অফ হেভিলি ইনফেস্টেড চিলড্রেন। নট অনলি হেভিলি ইনফেস্টেড চিলড্রেন, যেটা কিনা ন্যাশনাল এনআইডি প্রোগ্রামে বাংলাদেশের আরেকটা সাকসেসফুল ব্যাপার, সেটা হচ্ছে এখানে 6 মাস গ্যাপে বা 4 মাস গ্যাপে বাচ্চাদেরকে অবশ্যই কৃমির টিকা, সরি কৃমির ট্যাবলেট খাওয়ানো হয়। ঠিক আছে, সো এটা একটা ভালো পদ্ধতি। এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। পাশাপাশি পার্সোনাল হাইজিন
এই যে ছোটকালে স্কুলের বইতে দাঁত মাজা নখ কাটা, এই জিনিসগুলোকে এস্টাবলিশ করতে হবে। দাঁত মাজা নখ কাটা তখনই মনিটর করতে পারবে যখন মাটা শিক্ষিত হবে। সেই জন্য ফিমেল এডুকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এই গেল আমার প্রিভেনশন অফ পিএম। এখন আমরা একটু আগাই, একটু স্পিডে আমি যাচ্ছি, কারণ আমি একটু টার্গেট আছে আমার আরেকটা লেকচার, ছোট লেকচার আপনাদেরকে দেখানোর। আচ্ছা, তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম ইম্পর্টেন্স অফ গ্রোথ মনিটরিং আসলে কেন দরকার। কারণ হচ্ছে গ্রোথ মনিটরিং যদি ঠিক মতো করেন তাহলে এটা নিউট্রিশনটাকে ইমপ্রুভ করার ক্ষেত্রে হেল্প করবে। যতগুলা ইনএডিকুয়েট নিউট্রিশন পাওয়ার সিচুয়েশন থাকবে সেগুলোকে সে রিমুভ করবে। কেয়ার গিভারকে আমাকে এডুকেট করতে হবে, তাহলে গ্রোথ মনিটরিংটা তার মাধ্যমে ভালো হতে পারবে। আরেকটা হচ্ছে গিয়ে আর্লি ডিটেকশন, যে কোনো কন্ডিশনের আর্লি ডিটেকশনটা আমার গ্রোথ মনিটরিং এর মাধ্যমে কিন্তু বের হয়ে আসে। সেটা অটিজমও হতে পারে, সেটা ডিলেইড মাইলস্টোনও হতে পারে, সেটা হচ্ছে গিয়ে এই ধরনের ম্যাল নিউট্রিশনও হতে পারে। তাহলে আমার গ্রোথ মনিটরিংটা খুবই জরুরি। আচ্ছা, এখন আমি একটু পরের দিকে চলে যাই। নিউট্রিশনাল এনিমিয়া সম্পর্কে আমরা একটু শর্টে জানবো। তাহলে WHO অনুযায়ী নিউট্রিশনাল এনিমিয়া কাকে বলে? ইট ইজ আ কন্ডিশন ইন হুইচ হিমোগ্লোবিন কন্টেন্ট অফ ব্লাড ইজ লোয়ার দেন নর্মাল। তাতে কি হবে? অ্যাজ আ রেজাল্ট অফ ডেফিসিয়েন্সি অফ ওয়ান অর মোর এসেনশিয়াল নিউট্রিয়েন্ট রিগার্ডলেস অফ দ্য কজ অফ সাচ ডেফিসিয়েন্সি। এটা হচ্ছে WHO বলেছে যে নিউট্রিশনাল এনিমিয়া কাকে বলে। সিম্পল ভাবে এনিমিয়া আমরা জানি হিমোগ্লোবিন কমে গেলেই ব্লাড থেকে বলা হয় নর্মাল। তো সেটাই ক্ষেত্রে এখানে আমি দেখাচ্ছি যে WHO রেকমেন্ডেড কাট অফ পয়েন্টস অফ এনিমিয়া, সেটা বিভিন্ন বয়সের অনুযায়ী হিমোগ্লোবিন কত থাকবে সেটা বলা হয়েছে। তাহলে চিলড্রেন 6 months to 6 years বলা হচ্ছে 11 গ্রাম পার ডিএল, আর চিলড্রেন 6 years to 14 years 12। ঠিক আছে, অ্যাডাল্টদেরকেও বলা হয়েছে। সো অ্যাডাল্ট ফিমেল আর অ্যাডাল্ট প্রেগনেন্ট এগুলো সবই দিয়ে দেওয়া আছে। সো আমরা একটা চিত্র পেয়ে গেলাম WHO রেকমেন্ডেড এনিমিয়া আমি কখন বলবো। আচ্ছা, এখন আসি এই নিউট্রিশনাল এনিমিয়ার ডেফিসিয়েন্সি কি কি কারণে এনিমিয়াটা হচ্ছে। আয়রনের কারণে হচ্ছে, ফলেটের কারণে হচ্ছে, ভিটামিন B12। এখন ফলেট আর ভিটামিন B12 আর আয়রন কোন কোন খাবারে পাওয়া যায় এগুলো আমাদের কিন্তু জানা আছে অলরেডি। হ্যাঁ, তাহলে কিছু খাবারের ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে, আর হচ্ছে আন্ডারলাইং কিছু ডিজিজের কারণে এই নিউট্রিশনাল এনিমিয়া হচ্ছে। যেমন হুকওয়ার্ম মানে কৃমি, ম্যালেরিয়া অনেকদিন ধরে, আর যে কোনো ধরনের ক্রনিক ইনফেকশন, সেটা টাইফয়েডও হতে পারে, ডেঙ্গুও হতে পারে। এখন আমাকে একটু বলেন তো এই আয়রন, ফলেট আর ভিটামিন B12 কোন খাবারে পাওয়া যায়? ঝট করে বলে ফেলবেন। একটা বলবেন এনিমেল রিচ, এনিমেল সোর্স, আরেকটা বলবেন হচ্ছে গিয়ে প্ল্যান্ট সোর্স। বলে ফেলেন। কলিজা। ভেরি গুড, এনিমেল সোর্স কলিজা। ইয়েস, আর প্লান্ট সোর্স দেন হচ্ছে ম্যাম কচু শাক। ভেরি গুড, কচু শাক, কচুরলতি, কলা যেগুলো কাঁচা কলা। কাটলে কালো হয়ে যাচ্ছে। জি। ফ্রুটস এর ভেতরে আপেল, পেয়ারা কাটলে কালো হয়ে যাচ্ছে, আলুর ভেতরে কাটলে কালো হয়ে যাচ্ছে। এখন যেটুকু আমাদের আরেকটু জ্ঞানটা দিতে হয় যে আয়রন বডিতে অ্যাবজর্পশনের জন্য আরেকটা ভিটামিনের প্রয়োজন হয়, কে বলবে? ভিটামিন সি ম্যাম। ভেরি গুড, আমি এক্সপেক্ট করছিলাম যে এটার আনসার মাহমুদা দিবে। ভেরি গুড। সো মনে রাখতে হবে, আপনি যতই ভিটামিন আয়রন দেন না কেন, শরীরের ভিতরে ভিটামিন সির ঘাটতি রয়ে গেছে, তাহলে এই আয়রন খাচ্ছে ঠিকই কিন্তু বডিতে কাজে লাগছে না। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। সো সেই জন্যই বলা হয় ব্যালেন্স ডায়েট করতে। ব্যালেন্স ডায়েটের ভিতরে ভিটামিন সির সোর্স থাকতে হবে, সেটা লেবুর ফর্মে হোক, সেটা ফ্রুটস থেকে হোক, যেভাবেই হোক। আমরা কাঁচা মরিচ থেকেও পেতে পারি। সবচেয়ে বেস্ট ভিটামিন সি যেটা খেলে একটা খেলেই চলে যায় সারা দিনের ভিটামিন সি, সেই ফ্রুটসের নাম কি বলেন তো, যেটা আমরা চুলেও দিই? আমলকি। আমলকি। ভেরি গুড। একটা আমলকি শোনেন, আমি আমার সিজারিয়ান সেকশন, আমি একেবারে ডেফিনেট ছিলাম, আমি আমার ডায়েট প্ল্যান করছি, সেটা হচ্ছে কোনোভাবেই আমার ইনফেকশন হতে দেওয়া যাবে না। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে ইনফেকশন হওয়ার চান্স বেশি। সো যতই আপনি সচেতন থাকেন না কেন, তারপরেও দেখা যায় অনেক সময় ইনফেকশনের চান্স থাকে। সো আমার মেইন টার্গেটই ছিল আমার ডায়েটের ভিতরে অপারেশনের পর থেকে, যখন আমি নর্মাল ফুডে গেলাম, একটা আমলকি এবং একটা সেদ্ধ ডিম। এখন ডিম কিসের জন্য? প্রোটিন। মনে রাখবেন, যে কোনো সার্জারি পরে সেই সেলাইটা ঠিক মতো বা মাসেলটা জোড়া লাগার জন্য, স্কিনটা জোড়া লাগার জন্য বেস্ট দরকার। দুইটা উপকরণ দরকার হয় স্কিন রিজেনারেট করার জন্য। একটা হচ্ছে ভিটামিন সি, আরেকটা হচ্ছে প্রোটিন। আমরা অনেক সময় ভিটামিন সির দিকে কনসেন্ট্রেশন দিই, প্রোটিনটা ল্যাক করে দিই, তখনই কিন্তু সেলাইটা ঠিক মতো শুকায় না। এই জন্য
মাস্ট হচ্ছে যে কোনো অপারেশনের পর রোগীর ডায়েটের ভেতরে মাস্ট আপনারাই অ্যাডভাইস করে দিবেন যে ভিটামিন সি এবং প্রোটিন মাস্ট। তো আমি সারা পোস্ট অপারেটিভ থেকে শুরু করে যখন আমার ডায়েট নর্মাল হলো একদম অনেক দিন পর্যন্ত আমি 1 মাস একটা করে আমলকি আর একটা করে সেদ্ধ ডিম মাস্ট খেয়েছি। আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বেস্ট ফলটা পেয়েছি। এখন এটাই সবাইকে অ্যাডভাইস করতে হয় পোস্ট অপারেটিভ পরে। যাই হোক, তাহলে আমরা যদি এখানে নিউট্রিশনাল এনিমিয়াতে আপনাদেরকে ফুডের কথাটা জিজ্ঞেস করি, সোর্সটা জিজ্ঞেস করি, পারা যাবে, এটার জন্য আলাদা পড়াশোনার দরকার নেই, আজকে এখানেই পড়াটা হয়ে গেল। এরপরে আসি যে এখন এই এফেক্টটা কি হতে পারে, নিউট্রিশনাল এনিমিয়া থাকলেও তার কি এফেক্ট হতে পারে। দেখেন প্রেগনেন্সি আউটকামের উপরে ইফেক্ট চলে আসে। একটা হচ্ছে অ্যাবর্শন হয়ে যায়, প্রিম্যাচিউর বার্থ হয়ে যায়, লো বার্থ ওয়েট হয়ে যায়, পোস্ট পার্টাম হেমোরেজ, পিপিএইচ, ভেরি ইম্পর্টেন্ট, আয়রন ডেফিসিয়েন্সি যদি থাকে। কোনো মায়ের যদি এনিমিয়া থাকে প্রেগনেন্সি পিরিয়ডে পিপিএস হবে। তাহলে তার ডেলিভারির সময় পোস্ট পার্টাম হেমোরেজ হয়ে মা মারা যেতে পারে, কারণ আমরা জানি ম্যাটার্নাল হেলথের লিডিং কজ অফ ডেথ, ম্যাটার্নাল ডেথ ইজ পোস্ট পার্টাম হেমোরেজ, পিপিএইচ। সো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আয়রন ডেফিসিয়েন্সি প্রেগনেন্সি পিরিয়ড ছাড়া হলে কি হবে, আপনি এনিমিয়া হলে কি হয়, পালপিটেশন হয়, উইকনেস ডেভেলপ করে, আপনি শ্বাসকষ্ট হয়, ব্রিদিং প্রবলেম হয়, এগুলো কিন্তু নর্মাল পার্সনদের হয়। ঠিক আছে, এই 3টা কথা মনে রাখবেন। একটা হচ্ছে পালপিটেশন হতে থাকে, কোনো কাজ কনসেন্ট্রেট করতে পারে না, উইকনেস ডেভেলপ করে, আর হচ্ছে ব্রিদিং প্রবলেম হয়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই প্রবলেম যদি কোনো মেয়ে আপনাকে বলে, আপনি সাথে সাথে তাকে অ্যাডভাইস করবেন ভাই একটু হিমোগ্লোবিনটা দেখো। ঠিক আছে, এখন আসি ইন্টারভেনশন, কি কি করলে আমি এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটাকে বন্ধ করব। হাবিব, একটু আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি মনে করেন যে আপনি নামাজটা পড়ে এসে আমাদেরকে জয়েন করবেন, আপনি প্লিজ আপনি মাঝখানে একটু নামাজটা পড়তে যান, কারণ আমি আজকে একটু আরেকটা ইসে শেষ করব। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। ফিল ফ্রি, আপনি একেবারে নামাজটা পড়ে এসে আমি যা পড়াবো সেটা আপনার খুব একটা কষ্ট হবে না, আমি লাগলে শর্ট করে দিব। ওকে, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে কি ইন্টারভেনশনে আসি। ইন্টারভেনশনে কি হচ্ছে, আয়রন এন্ড ফলিক সাপ্লিমেন্ট, তার মানে আয়রন ট্যাবলেট আমরা যাদের লাগবে হিমোগ্লোবিন করে দেখব, যাদের লাগবে তাদের দিতে হবে, সাথে ভিটামিন সি দিতে হবে। আয়রন ফর্টিফিকেশন, তার মানে ফুডের সাথে যদি আয়রন ফর্টিফাই করা যায়, ডায়েটারি হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, খুব র্যাপিড আপনি যদি আয়রন উঠাতে চান তাহলে কোন সোর্সের আয়রন নিতে হবে, এনিমেল না প্ল্যান্ট? খুব র্যাপিড আপনি হিমোগ্লোবিন বাড়াতে চান, কোন সোর্সের আয়রন নেবেন? এনিমেল সোর্সের কলিজা নেবেন? Animal ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা যদি দেখেন একটা প্রেগনেন্ট লেডি তার হিমোগ্লোবিন কমে গেছে হচ্ছে গিয়ে 9-10, তাহলে তাকে র্যাপিডলি উঠানোর জন্য আমরা আগে তাকে ওই এনিমেল সোর্স সাজেস্ট করি, করার পরে তারপরে আবার একটা হিমোগ্লোবিন করার পরে তারপরে আমরা তাকে বলি যে এখন আপনি প্ল্যান্ট সোর্স থেকে ওই কচুর শাক, কচুরলতি এগুলো একটু মেনটেন করবেন, আয়রন সাপ্লিমেন্টটা খাবেন, তাহলে আপনার চলবে। আর সে যদি প্রেগনেন্ট না হয় তাকেও আমরা এইভাবেই করতে পারি, ডিপেন্ডিং অন অবশ্যই বয়স এবং তার অন্য কোনো হাইপার টেনশন এবং অন্য কোনো কিছু আছে কিনা সেগুলো অ্যাডজাস্ট করে নিয়ে তাদেরকে আমরা অ্যাডভাইস করি। গেল, এখন হচ্ছে কন্ট্রোল অফ প্যারাসাইট, এটা খেয়াল করতে হবে যে কৃমি আছে কিনা। আমাদের অ্যাডাল্টদেরও প্রতি 6 মাস পর বাসার সবাইকে মিলে আমরা একটা অ্যালবেন ডিএস খাবো, ঠিক আছে, চুষে চুষে চকলেট। সো এটা না খেলে কিন্তু ইয়েস বলেন। প্রেগন্যান্সি অবস্থায় কি যে আপনার না, হচ্ছে ক্রিমি no. ট্যাবলেট খাওয়া যাবে? নো, একদম একদম কন্ট্রাইন্ডিকেটেড। এই জন্যই প্রি কনসেপশন কেয়ার, প্রেগনেন্ট হওয়ার আগে একটা করে ক্রিমির ওষুধ খেয়ে, ডায়াবেটিস চেক করে, থাইরয়েড চেক করে, সব কিছু চেক করে বডিকে ফিট করে তারপরে আমি এখন কনসিভ করব, এখন বিসমিল্লাহ করে কনসিভ করব। বাট প্রেগনেন্সি পিরিয়ডে আমরা কখনোই ক্রিমির ওষুধ দিব না, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক একেবারে টেরাটোজেনিক এফেক্ট হবে। আচ্ছা, এরপরে হয়ে গেল নিউট্রিশনাল এনিমিয়া সম্পর্কে আমাদের জানা। এর বাইরে মোটামুটি আমাদের না জানলেও চলবে, 2-1টা কোশ্চেন বাইরের থেকে আসলে মনে রাখবেন যে মার্কস ভালো দেওয়ার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। আচ্ছা, এখন দেখেন ভিটামিন এ ডেফিসিয়েন্সি, যেটা কিনা আমরা এক সময়, আপনাদেরটা জানি না, আমার বয়স তো কম না, আমি যখন ছোট ছিলাম তখন এটার প্রকোপ অনেক বেশি ছিল। কি প্রকোপ? এই যে রাতকানা রোগ। ঠিক আছে, কি হয় সন্ধ্যার পর বাচ্চারা চোখে দেখে না। আমি যখন ছোট ছিলাম তখন এই জিনিসটা খুব বেশি দেখতাম, বিশেষ করে গ্রামের মানুষদের ভেতরে, বাচ্চাদের ভেতরে। এই রাতকানা রোগের উপরে যখন থেকে ভিটামিন এ এইটাকে ক্যাম্পেইনের ভেতরে আনা হলো এবং বয়স অনুযায়ী বাচ্চাদেরকে নীল ক্যাপসুল, লাল ক্যাপসুল খাওয়ানো শুরু হলো, তখন থেকে এইটার
রাতকানা রোগটা কমে আসলো। কখন থেকে তাহলে আমরা শুরু করি? দেখেন কেন পোস্ট নেটাল চেকআপ পিএনসি ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্টিনেটাল চেকআপের পাশাপাশি। বলেন তো কেন? কে আমাকে উত্তর দিবে? বন্যা বলেন। বন্যার রিসেন্টলি তো ওই যে ইয়েতে কাজ করতে হচ্ছে তো, অথবা যে কেউ ওপেন ফর এভরিওয়ান। ম্যাম আরেকবার কোশ্চেনটা বুঝি নাই। পোস্ট নেটাল পিরিয়ডে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খাওয়ানো ভিটামিন এ হয়। ক্যাপসুল। হ্যাঁ, কেন বলেন তো? কাকে খাওয়ানো হয় এটা আগে বলেন। মাকে খাওয়ানো হয়। মাকে খাওয়ানো হয়। তাহলে এটা কিসের জন্য খাওয়ানো হয়? কার জন্য খাওয়ানো হয়? মাকে খাওয়ানো হয় বুঝলাম। বাচ্চার চোখের সমস্যা দূর করার জন্য। ম্যাম কারণ হচ্ছে কিভাবে যে মা- ব্রেস্ট ফিডিং প্র্যাকটিস হয় ওই সময়, এই জন্য Very good. মার শরীরে যেন ভিটামিন এ ডেফিসিয়েন্সিটা না ক্রিয়েট হয়, বাচ্চার মধ্যেও যেন এটা চলে যায়, এই জন্যই। ভেরি গুড। তাহলে পোস্ট নেটাল পিরিয়ডে উইদিন 7 ডেজ আমরা বলি, অথবা 14 ডেজ, দুটো লিমিট আছে, 7 ডেজের ভিতরে অথবা 14 ডেজ ডেলিভারির পর আমরা মাকে পোস্ট নেটাল চেকআপে যখন আসে সে মাকে এই ভিটামিন ক্যাপসুলটা খাইয়ে দেই। এবং এই ভিটামিন এ ক্যাপসুল মাকে খাইয়ে দেওয়ার কারণ হচ্ছে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে এটা বাচ্চার শরীরে যাবে এবং ভিটামিন এর ঘাটতি দূর করবে। এটা একটা প্রোগ্রাম। আরেকটা প্রোগ্রাম হচ্ছে এনআইডির ভেতরে আমরা কিন্তু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা রাখি। তাহলে দেখেন যে দুইটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম আপনার চলে বাচ্চাকে ম্যালনিউট্রিশন থেকে প্রিভেন্ট করানোর জন্য। ঠিক আছে? তাহলে এই যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি, এটা অ্যাকচুয়ালি দেখেন টার্মটাকে কি বলা হয়? জেরোপথ্যালমিয়া। So xerophthalmia refers to all the ocular manifestation of vitamin A deficiency. Ocular means চোখের। ঠিক আছে? এখন এই জেরোপথ্যালমিয়ার ভিতরে অনেকগুলো রেঞ্জ আছে, যেমন নাইট ব্লাইন্ডনেস থেকে ক্যারাটোম্যালাসিয়া পর্যন্ত সবগুলো স্টেজকে মিলে বলা হয় জেরোপথ্যালমিয়া। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ফিচার্স অফ জেরোপথ্যালমিয়া আমি এখানে দিয়ে দিয়েছি, এটুকু আগে একটু শুনে আসে তারপর আপনাদেরকে বলছি। তাহলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি, এটাকে জেরোপথ্যালমিয়া বলা হয়। ইট ইজ দ্য মোস্ট সিরিয়াস নিউট্রিশনাল ডিসঅর্ডার লিডিং টু ব্লাইন্ডনেস। এবং আপনার আমার কোনো অধিকার নাই আমি ভিটামিন এ ডেফিসিয়েন্সি করিয়ে আমার বাচ্চাকে অন্ধ বানাই দিব, কারণ আপনি আমি একসময় মরে যাব, বাবা মা একসময় মরে যাবে। এই বাচ্চাটা তখন যখন অ্যাডাল্ট হবে সে কার উপরে ডিপেন্ডেন্ট হয়ে সে তার জীবিকা নির্বাহ করবে? সো আপনাকে আমাকে সচেতন হতে হবে আমার বাচ্চা যেন অন্ধত্বের শিকার না হয়। ঠিক আছে? সো এটা কাদের বেশি হয়? মোস্ট কমন ইন চিলড্রেন এজেড 1 to 3 years, and it often related to weaning. Weaning means it is often related to complementary feeding. খেয়াল করেন, উইনিং এখন আর বলে না, আপনারাও ভাইভাতে উইনিং শব্দটা ইউজ করবেন না, কমপ্লিমেন্টারি ফিডিং এর কথা বলবেন। তার মানে কি? ভিটামিন এ ডেফিসিয়েন্সি, দেখেন আপনি যখন নলেজটা না থাকবে কমপ্লিমেন্টারি ফুড কিভাবে দিতে হয়, কখন দিতে হয়, কিভাবে তৈরি করতে হয়, নলেজ না থাকবে, তখনই ভিটামিন এ ডেফিসিয়েন্সির ঘাটতি হবে। এই জন্যই আমরা সব বলি চাল, ডাল, মাছ, মাংস, ডিম, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তেল দিতে হয় বাচ্চার জন্য, যে খাবারটা কমপ্লিমেন্টারি ফিডিং তৈরি করব। কেন তেল দিতে হয়? কারো আইডিয়া আছে? এনার্জি লেভেল ম্যাম ওই যে বাচ্চা স্কিনের জন্য। স্কিনের জন্য। আচ্ছা, তারপর আর কিছু? হ্যাঁ বলেন। এনার্জি ম্যাম জন্য। আর কতগুলো কিছু? ভিটামিন আছে যেগুলো হচ্ছে ফ্যাট ছাড়া ইয়া হয় না, ভেরি গুড। অ্যাবজর্ব হয় এই না। আনসারটার জন্য অপেক্ষা করছিলাম, এই আনসারটার জন্য অপেক্ষা করছিলাম। ইয়েস, এনার্জি তো দিবেই, ভিটামিন তেল এ থেকে আর এনার্জি ডি আসবে। মেবি। Right. Not only ARD, EDEK, ADEK. These are the vitamins যেটা আপনার বডিতে কাজে লাগানোর জন্য ফ্যাট সলিউবল ভিটামিনস বলা হয় এদেরকে। সো ভিটামিন এ কে কাজে লাগানোর জন্য, ডি কে কাজে লাগানোর জন্য আপনাকে অবশ্যই ফ্যাট দিতে হবে, এবং সেটার জন্যই ওই অয়েলটা দেওয়া হয়। এবং পাশাপাশি যে আনসার গুলো বলেছেন সেটাও ঠিক, এনার্জির জন্য দেওয়া হয়। ওকে, সো দিস এই আর জন্য খুব বলা হয় যে বয়েল ডিমের থেকে আমরা যে পোস্টটা খাই ওইটা অনেক বেশি ভালো, সবগুলো ভিটামিন অ্যাবজর্ব হয়। একদম ট্রু। এই যে পানিতে পোস্ট করে খাওয়া, তারপরে হচ্ছে গিয়ে পানিতে সিদ্ধ করে খাওয়া, এটার থেকে আমরা তেল অ্যাড করে খাওয়াটা প্রেফার করি, কারণ হচ্ছে গিয়ে বডিতে কাজে লাগানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, সো এরা এই ভিটামিন এ ডেফিসিয়েন্সির ভিকটিমস সাধারণত কারা? পোরেস্ট ফ্যামিলি, কারণ আমরা দেখে ফেলেছি রিস্ক ফ্যাক্টরস গুলো কি, তার ভিতরে পোভার্টি একটা বিরাট ফ্যাক্টর। হ্যাঁ, এবং এটার সাথে আরো কিছু ফ্যাক্টর আছে, ফিডিং প্র্যাকটিসটা আছে, এবং ক্রনিক ইনফেকশনস, যে অনেকদিন ধরে ডায়রিয়া, অনেকদিন ধরে মিজলস, এগুলো থাকলে পরবর্তীতে তার ভিটামিন এ ডেফিসিয়েন্সি হতে পারে। সো এগুলোতে আমাদেরকে একটু কশাস হতে হবে। এরপরে আসি, জেরোপথ্যালমিয়া
এই শব্দটার ভিতরে কি কি ইনক্লুডেড সব আমার ডিটেলস জানার দরকার নাই, বাট এইটুকু আমাদেরকে একটু জানতে হবে। সো জেরোপথেলমিয়া মিন্স নাইট ব্লাইন্ডনেস থাকবে এটার ভিতরে, তার মানে রাতে সে দেখবে না। এরপরে তার ভেতরে ডেভেলপ করবে কনজাংটিভাল জেরোসিস, একটা টার্ম। কনজাংটিভা যেটা, সেটার ভিতরে ইনফেকশন হবে। কনজাংটিভা কোনটুকু? সাদা অংশ। দেন বিটট স্পট হবে, চোখের ভেতরে দুটা স্পট দেখা যাবে সাদা রঙের। দেন কর্নিয়াল জেরোসিস, কর্নিয়াতে আলসার তৈরি হয়ে যাবে। এবং সবার লাস্টে হবে ক্যারাটোম্যালাসিয়া। ঠিক আছে, একেবারে চোখটা নষ্ট হয়ে যাবে। সো দিজ আর দ্য কনসিকুয়েন্সেস। এইভাবে একটার পর একটা ঘটতে থাকবে, এইটারই নাম হচ্ছে জেরোপথেলমিয়া। আলটিমেটলি সে অন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো ওই যে শব্দগুলো বললাম সেগুলোর এক লাইন করে আমি আপনাদেরকে এখানে বলে দিয়েছি। ছবিটা দিতে চেয়েছিলাম, অনেক বেশি বিশেষ জন্য আসলে আমি দিয়ে সারতে পারি নাই। সেটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস মানে হচ্ছে ডিফিকাল্টি সিইং ইন দ্য ডার্ক, দেখতে পারি না রাতের বেলা। জেরোসিস মানে হচ্ছে ড্রাই আইস, দ্য হোয়াইট অফ দ্য, যে কনজাংটিভাল জেরোসিস যেটা বললাম, যে হোয়াইট অফ দ্য আই মানে এই যে সাদা অংশ লুজেস ইটস শাইন অ্যান্ড বিগিন টু রিঙ্কল, কুচকে যায় সাদা অংশটা। এটা ড্রাই আইয়ের জন্য হয়, চোখের পানিটা নাই হয়ে যায়। বিটট স্পট, এটা একটা গ্রে কালারের স্পট দেখা যায় চোখের পাশে, দেখলেই বোঝা যায় দুটা স্পট দেখা যাচ্ছে। আলসার হয় কর্নিয়াতে, ঠিক আছে, এবং আলটিমেটলি কর্নিয়াটা নষ্ট হয়ে ক্যারাটোম্যালাসিয়া হয়ে পুরো ব্লাইন্ডনেস চলে আসে। তাহলে আমি এখন এটার প্রিভেনশন কি করব? মাস এডুকেশন ফর টেকিং ভিটামিন এ রিচ ডায়েট। এন্ড এই যে ওইটা ইম্পর্টেন্ট, যে ভিটামিন এ কে বডিতে অ্যাবজর্ব করার জন্য আমার ফ্যাট তেল লাগবে, কারণ ভিটামিন এ ফ্যাট সলিউবল ভিটামিন। এডেক মনে রাখবেন, এ ডি ই কে, ঠিক আছে, এটা আমার খুব ইম্পর্টেন্ট। ভিটামিন কে কেন জরুরি? আপনার শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধানোর যে ফ্যাক্টর গুলো লাগে সেটাকে তৈরি করতে ভিটামিন কে লাগে, ঠিক আছে। সো আপনি কেটে গেলে যে শরীরের উইদিন কয়েক সেকেন্ডের ভিতরে যে রক্তটা জমাট বাঁধে, সেটার জন্য কে ভিটামিন দরকার। সো ওইটাও আপনার বডিতে কাজে লাগবে যদি আপনি তেল খান। সো এই যে আমরা যে ডায়েট করি, তেল খাবো না, নুন খাবো না, এগুলো একদম রং। নর্মাল ব্যালেন্সড খাবারের মধ্যে থেকে আপনার ওজন কমাতে হবে, এটা হচ্ছে গিয়ে স্লোগান। আচ্ছা, চলেন আমরা যাই। এরপরে প্রিভেনশন ভিটামিনে ইমিউনাইজেশন। কেন ইমিউনাইজেশন? কারণ আমরা একটু আগে দেখলাম যে বিভিন্ন ধরনের ইনফেকশন, এই যে ডায়রিয়া, মিজলস, এই ধরনের ইনফেকশনস গুলো আপনার ভিটামিন এ ডেফিসিয়েন্সি করে, সেই জন্য ইমিউনাইজেশন জরুরি। সেফ ওয়াটার সাপ্লাই, ঘন ঘন যেন ডায়রিয়া না হয়, ঠিক আছে। ব্রেস্ট ফিডিং একদম মাস্ট, এবং স্যানিটেশন, যাতে করে ওয়াটারবর্ন এন্ড ফুডবর্ন ডিজিজ গুলো না হয়, টাইফয়েড যেন না হয়, ডায়রিয়া যেন না হয়। তাহলে এটাই হয়ে যাবে আমার ভিটামিন এ প্রিভেনশন, হয়ে গেল। এরপরে হচ্ছে WHO যে রেকমেন্ড করেছে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, টার্গেট গ্রুপ কাদের জন্য এবং কত ডোজে, সেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা এখানে আমরা দিয়ে দিয়েছি। ওকে, যেমন ইনফ্যান্ট 6 to 11 মান্থ অফ এজ, দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখ ইউনিট। আর চিলড্রেন 12 to 59 মান্থস 2 লাখ ইউনিট। ওকে, সো এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আসি পরের, সেটা হচ্ছে আয়োডিন। ইয়েস, একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ছাড়াও আমি ওই দিন ফেসবুকে একটা পেজে দেখলাম যে একটা বাচ্চা জন্মের পর আমাদের মা বাবা বা আত্মীয় স্বজনরা খুশি হয়ে যে মোবাইলে ফ্ল্যাশ দিয়ে বাচ্চাটার ছবি তুলছে। তো ওই আলোতে নাকি বাচ্চাদের, অনেক বাচ্চারা ভীষণ লস করতেছে। এটা কি সত্যি কি? এই যে একটা ইম্পর্টেন্ট কথা, ভেরি ইম্পর্টেন্ট কথা। এটা যদি রিসার্চ বের হয়ে থাকে এবং এই রিসার্চ যদি ভালো কোনো আর্টিকেলে, জার্নালে, ল্যান্সেট যেমন এরকম আপনার জার্নালগুলোতে যদি এটা এস্টাবলিশ হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি এটা একটা এভিডেন্স যে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে বাচ্চার। হ্যাঁ, কারণ ওই যে সাডেন ক্লিক অফ লাইট, ওই রেটা আপনার ওই বাচ্চার ইম্যাচিউর কর্নিয়া, ইম্যাচিউর রেটিনাতে গিয়ে আঘাত করছে, যার জন্য কিন্তু সেটা হচ্ছে। থ্যাংক ইউ মেরি, ভালো একটা তথ্য শেয়ার করার জন্য আমাদেরকে। আচ্ছা, এরপরে আসি আমরা আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, IDD, ঠিক আছে। এটা কি আমরা সবাই জানি। আয়োডিনের সোর্স কি বলে ফেলেন? সামুদ্রিক মাছ।
ভেরি গুড, পড়া শেষ এখানেই। তাহলে আয়োডিন মনে রাখবেন, এখানে আসলে না আপনাদেরকে একটা প্রশ্ন করা হবে, যেটা কিনা মেটার্নাল ম্যালনিউট্রিশন পড়ানোর সময় প্রশ্ন করা হয়েছিল, যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো কাকে বলে আর মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো কাকে বলে। এটা তো আর এখন পড়ানোর কিছু নাই আমি মনে করি। ম্যাক্রো মানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মাইক্রো মানে এই যে ভিটামিনস মিনারেলস গুলো। তাহলে আয়োডিন এমন একটা জিনিস যেটা কিনা অভাবে কি হয়, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হয়। ছোট জিনিস খুব ইজিলি অ্যাভেলেবল, সেটা কি, এই যে আপনারাই বললেন আয়োডাইজড সল্ট। এই আয়োডিনটাকে ফর্টিফিকেশন করা হয় সল্টের মধ্যে। সেটাকে আমরা কি করে চিনি বলেন তো, কোন কোন লবণ আয়োডাইজ কিভাবে চিনি? লেবুর রস দিয়ে কালার চেঞ্জ, লেবুর রস, রাইট, লবণের ভিতরে দিলে কালার চেঞ্জ হয়ে এটার যাবে, কালারটা বেগুনি ভায়োলেট কালার কালার হয়ে যায়, রাইট। তাহলেই বুঝবো যে আয়োডিন আছে, এবং খুব অল্প পরিমাণে আয়োডিন বডিতে লাগে, এবং ওইটা আপনার তরকারি রান্না করলে সেখান থেকেই যা আসবে সেটাই। আর আছে সামুদ্রিক মাছ, ভেজিটেবলস, এগুলোতেও কিন্তু আয়োডিন পাওয়া যায়। সো এই ছোট্ট জিনিসটা আমরা প্র্যাকটিস না করার কারণে, হয়তোবা জানি কিন্তু প্র্যাকটিস করি না, না করার কারণে বিশাল ক্ষতি হয়। ঠিক আছে, এখন দেখেন আইসিডিডিআরবির একটা বেসলাইন সার্ভে করেছে, শোজ 37% and 40% iodine deficiency in adolescent and pregnant women আমাদের দেশে আছে। ঠিক আছে, দেখেন অ্যাডোলেসেন্টদের যেহেতু তারা খাবারে টাইট করে, ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করে, সেখানে এই জিনিসটা আছে। এখন দেখেন এটার কারণে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এটার কারণে কত কিছু হতে পারে। দেখেন, নাম্বার 1 গয়াটার হতে পারে, ঘ্যাগ রোগ যেটাকে বলে, গলা ফুলে যায়, হাইপোথাইরয়েডিজম হতে পারে, মোটর মাইলস্টোন ডিলেড হতে পারে, বাচ্চাদের মাইলস্টোন গুলো, হ্যাঁ আমরা পড়েছি মোটর মাইলস্টোন কোনগুলো। দেন মেন্টাল ডেফিসিয়েন্সি হতে পারে, মেন্টাল ডেফিসিয়েন্সি এর ভেতরে বাচ্চা কিন্তু ওই যে ডাউন, যেটাকে কি বলে, বুদ্ধি প্রতিবন্ধী যে বাচ্চাগুলো, সেটা হওয়ার চান্স থাকে। হিয়ারিং ডিফেক্ট, স্পিচ ডিফেক্ট, স্কুইন্ট মানে টেরা হতে পারে, স্কুইন্ট আর নিস্টিগমাস ওই রকম আর কি, টেরা হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে নিউরোমাস্কুলার উইকনেস হতে পারে। তারপরে হচ্ছে যে ক্রিটিনিজম, যে ক্রিটিন বেবি গুলো, এই যে বুদ্ধি প্রতিবন্ধী সম্পন্ন। ইন্ট্রা ইউটেরাইন ডেথ, একটা প্রেগনেন্ট মা যদি আয়োডিনের অভাব হয়, ইন্ট্রা ইউটেরাইন ডেথ হবে এবং স্পন্টিনিউয়াস অ্যাবর্শন হবে। তাহলে একটা সিম্পল আয়োডিনের জন্য এই দেখেন এই এতগুলো ক্ষতি আমার হবে, তার ভিতরে ইন্ট্রা ইউটেরাইন ডেথ, স্পন্টিনিউয়াস অ্যাবর্শন, আর বাচ্চা একটা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা হবে, এগুলো মেনে নেওয়া যায় না। সো আমাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। সো কিভাবে কন্ট্রোল করতে পারি? আয়োডাইজ সল্টের মাধ্যমে মাস কমিউনিকেশন, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। এবং শুধুমাত্র তাই করলে হবে না, মনিটরিং এন্ড সার্ভেলেন্স। এটা কার জন্য? এই যে কোম্পানিগুলো, লবণের কোম্পানিগুলো আসলে আয়োডিন মিশাচ্ছে কিনা, এটার মনিটরিং এন্ড সার্ভেলেন্স লাগবে, কারণ এটা আমরা সেন্ট্রালি করতে চাচ্ছি। আমি আর আপনি বাসায় আয়োডিন কিনে এনে লবণে মিশাইতে পারবো না, হ্যাঁ। সো এবং ম্যান পাওয়ার ট্রেনিং এন্ড মাস কমিউনিকেশন দিতে হবে। তো এগুলো করলে আমার আয়োডিন ডেফিসিয়েন্সিটা কন্ট্রোল হতে পারে। এরপরে আসি রিকেটস। রিকেটসটা কিসের কারণে হয় বলেন তো? ভিটামিন ডি এর কারণে। হ্যাঁ, আর ভিটামিন ডি কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন, আর ফ্যাট সলিউবল ভিটামিন কিন্তু তেল ছাড়া আমার শরীরে কাজে লাগবে না। সো আমি জানি ভিটামিন ডি দিচ্ছি, কিন্তু আমি তেল খাওয়াচ্ছি না বা ফ্যাট খাওয়াচ্ছি না, তাহলে কিন্তু আসলে এটা লাভ নাই। তাহলে রিকেটসটা অবজার্ভড ইন চিলড্রেন 6 months to 2 years ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ঠিক আছে, আর সানশাইনটা খুব জরুরি আপনার শরীরে এটাকে কাজে লাগানোর জন্য। সো এটা কি করে? রিকেটস হলে গ্রোয়িং বোন, যেগুলো বোনটা গ্রো করে, এটার ক্যালসিফিকেশনটা রিডিউসড হয়, বনি মাস ইন্ডেক্সটা ভঙ্গুর হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি হবে? ক্যারেক্টারাইজড বাই রিকেটসটা ক্যারেক্টারাইজড বাই গ্রোথ ফেলিওর, বোন ডিফর্মিটিস হবে, মাস্কুলার হাইপোটোনিয়া হবে, মাসেলের যে টোনিসিটি, টান টান ভাব, টোন হয়ে থাকে, ওইটা চলে যাবে। টিটেনি, খিচুনি হবে, টিটেনি বাঁকা হয়ে যাবে। কনভালশন ডিউ টু হাইপোক্যালসিমিয়া, ক্যালসিয়ামের অভাবে কনভালশন হবে, খিচুনি হবে। এই হলো রিকেটসে আক্রান্ত বাচ্চার ক্যারেক্টারিস্টিক্স অর সাইন সিমটম। এখন আয়োডিনের ডেইলি রিকোয়ারমেন্ট আমরা এখানে একেবারে ডোজ হিসেবে দিয়েছি, WHO ইউনিসেফ এর এটা রেকমেন্ডেশন, সেই অনুযায়ী এটা আমরা এখানে দিয়েছি। আপনারা একটু আয়োডিনের ডোজটা জেনে নেবেন, এটা আমরা অনেক সময় জিজ্ঞেস করি ভাইবাতে। ঠিক আছে, আচ্ছা। এখন প্রিভেন্টিভ মেজার কি? মোর অর লেস এগুলোর সবই প্রিভেন্টিভ মেজার। এক, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এডুকেট করা, আর পার্টিকুলারলি সেই ভিটামিনের রিচ ফুডটা আমাদের জানা, এবং যদি ন্যাশনাল প্রোগ্রামে কোনো প্রোগ্রাম চলে থাকে তাহলে সেইভাবে দেওয়া। ঠিকই আছে। এছাড়াও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায়।
আপনারা জানেন হয়তো বা যে এখন ভিটামিন ডি টেস্ট করে আপনারও যদি করি তাহলে দেখবেন ভিটামিন ডি এর আমাদের ঘাটতি আছে, তখন আমরা কিন্তু ইনজেকশন নিতে হয়। আবার ভিটামিন ডি ট্যাবলেট লাগে, সপ্তাহে একটা করে ট্যাবলেটেরও কোর্স করাই আমরা। এভাবে করিয়ে কিন্তু আমরা এটাকে প্রিভেন্ট করাই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এছাড়া ফর্টিফিকেশন, ফুড ফর্টিফিকেশন আর ফুডের মাধ্যমেও কিন্তু আমরা মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট। চিজ কিসের সোর্স? চিজ ভিটামিন ডি এর ম্যাডাম, ক্যালসিয়াম, ভিটামিন ডি। হ্যাঁ, মনে রাখবেন বাচ্চাদেরকে চিজ খাওয়াতে হয় এই কারণে, ঠিক আছে? চিজ দিতে হয় বাচ্চাদেরকে, এমনি এমনি খাওয়ানোর অভ্যাস করতে হয়। বাট আবার ওই যে বাংলাদেশি চিজ যেটা, সেটার ভিতরে আবার সল্ট অনেক বেশি থাকে, ওটাকে অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা, এবার আসি স্কারবি। আপনারা জানেন ভিটামিন সির কারণে দাঁতের মাড়িতে যে প্রবলেমগুলো হয় সেটার কারণেই স্কারবিটা হয়। এবং স্কারবির ভিতরে কি হয়? সোলেন এন্ড ব্লিডিং গাম হয়, সাবকিউটেনিয়াস ব্রুইজিং হয়, ব্লিডিং ইনটু দ্য স্কিন অর জয়েন্ট হয়, ডিলেড উন্ড হিলিং হয়, এনিমিয়া এন্ড উইকনেস ডেভেলপ করে। এবং চিলড্রেন রেগুলার ডায়েট শুড বি ভিটামিন সি রিচ ডায়েট লাইক ফ্রেশ ফ্রুটস এন্ড গ্রিন লিফি ভেজিটেবলস মাস্ট বি। ওদের বাচ্চাদের ডায়েটের ভিতর থাকতেই হবে, শুধু নট অনলি বাচ্চা, আপনার ডায়েটেও থাকতে হবে, ঠিক আছে? এখন লাস্টে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করার জন্য কিছু ডিরেক্ট মেথড আছে, কিছু ইনডিরেক্ট মেথড আছে। হ্যাঁ, ইনডিরেক্ট মেথড আছে। সো ডিরেক্ট মেথডের ভিতরে আমরা মেইনলি যেটা সম্পর্কে জানি, যে শব্দটা আপনাদেরকে জানা উচিত, সেটা হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক কিছু মেজারমেন্ট আমরা দেখি। তার ভিতরে হাইট, ওয়েট, মিডিয়াম সার্কামফারেন্স এগুলো দেখি, এটাকে বলা হয় অ্যানথ্রোপোমেট্রিক। এই যে আপনার ওয়েস্ট সার্কামফারেন্স, হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের কোমরের মাপ দেখে কিন্তু মেল ফিমেলের একটা কাট অফ ভ্যালু আছে, সেটা দেখে কিন্তু আমরা ডায়াবেটিস রিস্ক ফ্যাক্টরে তারা আছে কিনা, রিস্কি গ্রুপে আছে কিনা, সেটা কিন্তু আমরা মেজার করি। সো এরকম কিছু ডিরেক্ট মেথড আছে, কিছু ইনডিরেক্ট মেথড আছে। এটা একটু নিজেরা রিডিং পড়ে নিয়েন, জিজ্ঞেস করি আবার জিজ্ঞেস করিও না, এরকম একটা ব্যাপার। বাট এটা জানার একটু দরকার আছে, নলেজটা জানা দরকার আছে। ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছিলাম, প্লিজ প্লিজ প্লিজ। যারা হচ্ছে ডক্টর গ্রুপ আছেন, তারা কাউকে যদি এক্সরে সাজেস্ট করেন প্রেগনেন্ট অবস্থায়, মনে করিয়ে দিতে হবে। কারণ আমাদের এখানে কিছু মা আসে যাদেরকে না বলার কারণে প্রেগনেন্ট অবস্থায় এক্সরে করে ফেলে, তখন বাচ্চাদের বিভিন্ন ধরনের গ্রোথ রিডাকশন হতে পারে। হ্যাঁ, আইরিন, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। বাট এটা একেবারে একেবারে ফরবিডেন। আমরা কোনো ডাক্তার একেবারে কোনো এডুকেটেড পারসনরাও ভুল করে, অনেকে হ্যাঁ আমাদের হ্যাঁ কাছে বলে। আমি বলছি এটার প্র্যাকটিক্যালটা কি, এটা তো প্র্যাকটিক্যালটা আমি আপনাকে বলছি। আপনার যেরকম এক্সপিরিয়েন্স হয়েছে, এটা আমারও এক্সপিরিয়েন্স হয়েছে। সেটা হচ্ছে কোনো অবস্থাতেই প্রেগনেন্ট মায়েদের এক্সট্রা সাজেস্ট করা যাবে না, এক নাম্বার। যদি সাজেস্ট করা হয়, সেটা কি কারণে সাজেস্ট করা হয়েছে সেটার বোর্ড বসিয়ে সেখানে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, এবং আমরা ডিসিশন দিব ডক্টররা। বাকি রইল পাবলিকের, মানে হচ্ছে গিয়ে ওই মা এবং তার গ্রুপের অ্যাওয়ারনেসের লেভেলটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি। আপনার কাছে একটা রোগী আসবে, মা ধরেন একটা মহিলা আসবে, সে আপনাকে সব প্রবলেম বলবে। আমার ডায়রিয়া হচ্ছে, আমার 5 দিন ধরে জ্বর হচ্ছে, আমার বমি বমি লাগতেছে, সব বলবে। কিন্তু সে একটা কথা বলে না, সেটা হচ্ছে আমার পেটে বাচ্চা। কারণ কি? সে মনে করে যে এটা মনে হয় আমি যে গেছি, মানে আমাদের দেশের মায়েদের যে সিচুয়েশন, তারা কালচারালি এবং একটু শাই ফিল করে, এবং তারা মনে করে যে ডাক্তার চোখ দেখেই বুঝে ফেলবে, মুখ দেখেই বুঝে ফেলবে যে আমি প্রেগনেন্ট। এরকম অনেক ঘটনা ঘটেছে যে আপনি প্রেসক্রিপশন লিখে ফেলছেন, এটা আপনারও ভুল যে আপনি কেন তাকে জিজ্ঞেস করলেন না। একটা ফিমেল মহিলাকে প্রেসক্রিপশন লেখার আগে ডেফিনেটলি তার রিপ্রোডাক্টিভ মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিতে হবে, একদম ডেফিনেটলি। আপনি যদি কোনো কারণে অনেক রোগীর চাপে ওই জায়গাটা ভুলে যান, আপনি প্রেসক্রিপশন লিখে ফেলার পর আপনি একটু যদি আপনার ভাগ্য যদি ভালো থাকে, তখন যদি আপনি একটু জিজ্ঞেস করেন, দেখবেন সে তখন বলছে আমার তো বাচ্চা পেটে। সো ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, ধরে নিতে হবে পেশেন্টের লেভেল হচ্ছে 0, এটা ধরে নিয়ে আপনাকে কথা বলতে হবে। এবং আপনার দায়িত্ব, তাকে মেনস্ট্রুয়াল হিস্ট্রি না নিয়ে কোনো ফিমেল পেশেন্টকে আপনি কোনো প্রেসক্রিপশন দিতে যাবেন না, এটা আপনার দায়িত্ব। ওকে, আচ্ছা, তাহলে হলো এখন এই লেকচারটা আমরা এখানেই শেষ করছি, ঠিক আছে? এখন আপনারা কি 2 মিনিটের ব্রেক চান, নাকি আমি আরেকটা লেকচার শুরু করে দিব? ম্যাম শুরু করে দেন। তবে ওটা আমি 30 মিনিটসের মধ্যে ইনশাআল্লাহ আশা করি শেষ করে দিব। ওটা একটা ছোট লেকচার বাট ইম্পর্টেন্ট লেকচার। জি ম্যাম। ম্যাডাম, সেটা হচ্ছে এতক্ষণ আমরা জানলাম, হ্যাঁ, ম্যালনিউট্রিশন। ইয়েস 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 প্লিজ। ম্যাডাম, লবণের কোম্পানি জানলে আমারে দৌড়ানি দিবে। আমি অনেকগুলো লবণ টেস্ট করে হচ্ছে ফ্রেশ মোল্লা কোনোটাতেই আয়োডিন পাই নাই। ও মাই গড,
কিনের মোটা লবণটাতে আয়োডিন পাইছি। গড। আপু আচ্ছা, কোনটা আমিও তো পাইছেন? অনেকদিন দেখি না, আজকে দেখতে হবে রে, আজকে দেখবো। অনেকদিন দেখি না, টেস্ট করি না, তো আমিও খুবই করবো ডেঞ্জারাস, আজকে। এই জন্যই তো প্রবলেমটা। হ্যাঁ সেটাই। হচ্ছে ফ্রেশ, এগুলা হচ্ছে যেগুলা চিকন গুলা কোনোটাতেই পাই নাই। আমি প্রায় মানে বাবু হওয়ার পরে ৫-৬টা করছিলাম, পরে হচ্ছে ডলফিনের চিকনটা না মোটাটাতে পাওয়া গেছে ম্যাডাম শুধু ওরে আয়োডিন। আল্লাহ, দেখেন অবস্থা দেখেন, আমি কোনটা খাচ্ছি আল্লাহ দিয়ে চেক করবো, অনেকদিন চেক করি না। আরে এত এত কাজ করে পারা যায় বলেন? যাই হোক, তবু আমাদেরই দায়িত্ব। চোর তো চুরি করবে, গৃহস্থকে সজাগ থাকিতে হইবে। সো আমরাই গৃহস্থ, আমরাই সজাগ থাকিব। থ্যাংক ইউ আইরিন, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এবার চলেন, এই যে এতক্ষণ দেখলাম ম্যালনিউট্রিশন, তার পেছনে ইনফেকশন একটা বড় ভূমিকা রাখে। ইনফেকশন হলে সেই বাচ্চাদের ম্যালনিউট্রিশন হয়। চলেন একটু দেখে ফেলি তাহলে কমন ইনফেকশনস গুলো কি কি এবং তাদের প্রিভেনশনের জায়গাটা কোথায়। ঠিক আছে? আচ্ছা, এখন চলেন দেখি। এটা আমরা কিন্তু আপনাদেরকে ইয়েতে পরীক্ষার হলে একটু জিজ্ঞেস করি আর একটু কোশ্চেন দেই যে কমন ইনফেকশনস গুলো কি কি। দেখেন, চিলড্রেনদের ভেতরে এটা নিজেদের বাচ্চা কাচ্চা, আশেপাশে বাচ্চা কাচ্চা এবং প্র্যাকটিস, আপনারা যে ডাক্তারি করছেন বা প্র্যাকটিস করছেন বা রোগীর সাথে কমিউনিকেশন আছেন, এ দেখেই বুঝতে পারেন সেগুলো কি। নাম্বার 1, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস, এই সর্দি কাশি, ঠিক আছে, নিমোনিয়া, মানে কমন কোল্ড থেকে শুরু করে নিমোনিয়া পর্যন্ত, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস, কমন কোল্ড, কফ, নিমোনিয়া। দেন ক্রনিক রেসপিরেটরি ইনফেকশনস, সেটার ভিতরে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, আর একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে টিউবারকুলোসিস। এবং আপনারা জানেন যে লাংসের টিউবারকুলোসিস ছাড়াও বোনসের টিউবারকুলোসিস হয়। অনেক বাচ্চা কিন্তু এফেক্টেড। আমি যখন আরবান প্রাইমারিতে কাজ করতাম, ইসের কি বলে, সিটি কর্পোরেশনের প্রজেক্টে, তখন কিন্তু এই ওদের ওখানে তো টিউবারকুলোসিসের আলাদা একটা কম্পোনেন্টই ছিল এইচআইভির পাশাপাশি। সো আমি ওখানে ইয়ে করার জন্য, এই যে এডুকেশন দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে যেতাম। সো তখন আমাদের রোগীগুলোকে ডিল করতে হতো, আমাকে রোগীগুলো দেখতেও হতো। সো সেখানে কিন্তু বনি টিউবারকুলোসিস নিয়ে অনেক বাচ্চা আসতো। তো সেগুলো কিন্তু, এই যে বাচ্চার গ্রোথ হচ্ছে না, এটার পেছনে কিন্তু এটাও একটা বোন ডিফর্মিটিস, নট অনলি আপনার রিকেটস এর জন্য হয় তা না, এই টিউবারকুলোসিসের জন্য স্পাইনাল কর্ডের কার্ভেচার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। সো ক্রনিক রেসপিরেটরি ইনফেকশনস, তো এখানে টিউবারকুলোসিস লাংসেরটা বুঝিয়েছে, জেনে রাখার জন্য বললাম। টিউবারকুলোসিস বোনসেও হয়। হ্যাঁ, আচ্ছা, আপনারা এটাও জানেন যে রিপ্রোডাক্টিভ অর্গানে কিন্তু ইয়ে হয়, জেনিটাল টিউবারকুলোসিস হয়, এটা জেনে রাখেন। ইউটেরাসে কিন্তু, পেলভিক রিজনেও কিন্তু টিউবারকুলোসিস হয়। হ্যাঁ, অনেকদিন ধরে তার ইয়ে হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, ইনফার্টিলিটিতে ভুগছে। আমি কিন্তু আমরা একটা প্রজেক্ট জমা দিয়েছিলাম, মানে রিসার্চ করে জমা দিয়েছিলাম, যেটা বিএমআরসি, যে গভর্নমেন্টের প্রজেক্ট, তারা আমাদেরকে ফান্ড করেছিল। সো জেনিটাল টিউবারকুলোসিস, যদিও এটার পার্সেন্টেজ অনেক কম এবং এটা কস্টলি, কারণ টাকা লাগে টেস্ট করার জন্য, বাট জেনিটাল টিউবারকুলোসিস মেয়েদের একটা বিশাল সমস্যা। ইনফার্টিলিটি ট্রিটমেন্ট যারা করে তারা এটা মাথায় রাখে। এরপরে আসি কমন ইনফেকশন, ডায়রিয়াল ডিজিজ। শুধু ডায়রিয়া না, ডায়রিয়াল ডিজিজে আরো কয়েকটা জিনিস আছে, আমরা দেখব। টাইফয়েড ফিভার, মিজলস, ম্যালেরিয়া, স্কিন ডিজিজ, এই কয়েকটা হচ্ছে গিয়ে আপনার কমন ইনফেকশন, যেটা চিলড্রেনদের মধ্যে হয়, আমরা বেশিরভাগই জানি। ঠিক আছে, যেমন এখানে নাই, যেটা যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইয়ার ইনফেকশন, হয় না? অটাইটিস মিডিয়া। অটাইটিস মিডিয়া। হ্যাঁ, একদম কমন। শীতকাল আসলেই বাচ্চা কান ব্যথা করে, বাচ্চার কান দিয়ে পানি পড়ছে, মানে বিচ্ছিরি সিচুয়েশন। হ্যাঁ, তারপর ডাক্তারের কাছে নিয়ে গেলে এই যে কসম অসম এগুলো সব ডায়াগনোসিস হয়, তার মানে হচ্ছে গিয়ে কানে ইনফেকশন, সোজা কথা। আচ্ছা, এবার চলেন আমরা ছোট্ট ছোট্ট করে প্রত্যেকটা একটু দেখব। যেমন অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, ওয়ার্ল্ড ওয়াইড 10 মিলিয়ন ইনফেন্টস ডাই ইচ ইয়ার এই অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে। ঠিক আছে, এবং মোর দেন 90% অফ দিস ইনফেন্ট ডেথস অকার ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, যেটা হয়। আচ্ছা, এখন চলেন বাংলাদেশ সিনারিওতে কি দেখি। রেসপিরেটরি, মোস্টলি নিমোনিয়া। আপনারা কিন্তু কজ অফ ডেথ অফ অ্যামাং চিলড্রেনের মধ্যে দেখেছেন নিমোনিয়া একটা বিশাল অংশ দখল করে আছে, যেটা কিনা বাচ্চার ম্যাম, আগে 2/5 of আগে all, ডায়রিয়াটা ছিল ফার্স্ট লিডিং কজ, এখন নিউমোনিয়া হয়ে গেছে। হ্যাঁ, নিমোনিয়া হয়ে গেছে, রাইট। 2/5 অফ অল আন্ডার 5 ডেথ অকার ইন বাংলাদেশ এই নিমোনিয়ার কারণে। ঠিক আছে, কারণ রেসপিরেটরি ইলনেসের ভিতরে কমন কোল্ড, কফ, নিমোনিয়া সব আছে। এখন দেখেন কমন এআরআই গুলো কি কি। এআরআই মানে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস। নাম্বার 1 কমন কোল্ড, নাম্বার 2 ভাইরাল ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জা। এখন কি অ্যাড হবে? পারো না? জি ম্যাম। ঠিক আছে, জি। হ্যাঁ। তারপরে মিজেলস, তারপরে হুপিং কফ, ব্রঙ্কাইটিস, নিমোনিয়া। দেন এতগুলো এআরআই আছে। ঠিক আছে, সবগুলাই
এই কমন কোল্ড ট্রিটমেন্টের আন্ডারে আনলে ঠিক হয়ে যায়, বাকি ইনফ্লুয়েঞ্জার থেকে শুরু করে এই পর্যন্ত নিউমোনিয়া পর্যন্ত সবগুলা খারাপ আকার ধারণ করে। মনে রাখবেন, বাচ্চাদের জন্য নিউমোনিয়া যেটা খারাপ, বৃদ্ধদের জন্য নিউমোনিয়া খারাপ। দুই গ্রুপ নিউমোনিয়াতেই মরে যায়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার আমি এই এআরআই গুলোকে দুই ভাগে ভাগ করেছি। কেন এটা জানার দরকার আছে? কারণ আমরা কিছু ইররেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক করি আন্দাজের উপরে, না বুঝে, যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য একটা অ্যান্টিবায়োটিক কাজ করে ভালো, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য আরেক অ্যান্টিবায়োটিক কাজ করে ভালো। কিন্তু আমরা আসলে জিনিসগুলো বুঝতে পারি না। সেই জন্য আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য, এটা সবার জন্য হয়তো বা কাজে লাগবে না, বাট জেনারেল নলেজ এটা থাকাটা ভালো। যেমন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ভিতরে কমন কোল্ড, ফ্যারিনজাইটিস, অটাইটিস মিডিয়া এগুলো। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে নিচের দিকে যাচ্ছে, ল্যারিনজাইটিস, ঠিক আছে, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া। এই যে ব্রঙ্কিওলাইটিস, দেখবেন শীতের মধ্যে এই ব্রঙ্কিওলাইটিস নিয়ে অনেক বাচ্চা মারা যাচ্ছে, একেবারে ভেতর থেকে কাশি আসতেছে, এটা বোঝাই যায় আলাদাভাবে। সো এই জিনিসগুলোর জন্য দুই অ্যান্টিবায়োটিক কাজে লাগে এবং খুব কশাসলি সেগুলো দিতে হয়। বাট আমরা দুই একটা এক্সাম্পল আপনাদের কাছ থেকে জানতে চাই। বলেন তো, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কোনটা আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কোনটা? অন্তত পক্ষে বলবেন নিউমোনিয়া হচ্ছে লোয়ার আর কমন কোল্ড হচ্ছে আপার, এইটুক মনে রাখলেই হবে। চলে যাই, এরপরে আসে আরেকটা ইনফেকশন যেটা বলেছিলাম, ইয়ার, থ্রট এন্ড আই ইনফেকশন, যেটা ওই লিস্টের মধ্যে নাই, এখানে আলাদাভাবে আছে। এটা মনে ভুল হয়ে গেছে, ওখানে দেওয়াটা জরুরি ছিল, ভুলে দেওয়া হয়নি। আচ্ছা, এখন দেখেন অ্যাকিউট এন্ড ক্রনিক অটাইটিস মিডিয়া, এটা হচ্ছে ইয়ার ইনফেকশন। টনসিলাইটিস, থ্রটের ইনফেকশন। মামস, এটার নাম তো শুনেছি না? জি ম্যাম। এই যে গলার নিচের লিম্ফ নোড জি ফুলে ম্যাম, যায়। জি। কেন মামস ভেরি ইম্পর্টেন্ট বলেন তো? মামসের ট্রিটমেন্ট করা জরুরি কেন বলেন তো? বিশেষ করে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? খুব ইম্পর্টেন্ট এটা। অ্যাড্রেনয়েড গ্ল্যান্ড, গ্ল্যান্ডের সাথে রিলেটেড ছেলেদের। আচ্ছা, আমি বলি, সেটা হচ্ছে যেসব ছেলেদের বাচ্চা বয়সে মামস হয়, সে তাদের ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি করতে হয়। না করলে এটা পরবর্তীতে ওদের স্পার্ম কাউন্ট একদম কমিয়ে দেওয়া, অর্কাইটিস ডেভেলপ করে, এবং ডেভেলপ করে ওদের ইনফার্টিলিটি তৈরি করে। সো যেসব ছেলে বাচ্চার মামস হয়েছে তারা পরবর্তীতে অ্যাজোস্পার্মিয়া অথবা অলিগোস্পার্মিয়া, অলিগো মানে কম স্পার্ম প্রোডাকশন হবে, অ্যাজো মানে অ্যাবসেন্ট অফ স্পার্ম, এই দুটার যে কোনো একটা হতে পারে। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জন্য বাচ্চাদের টিকামিকা দেওয়ায় রাখাটা খুব জরুরি। আচ্ছা, এছাড়া আই ইনফেকশনের নাম কি? কনজাংটিভাইটিস হয়ে গেল। তাহলে এগুলো আপনারা বলতেই পারবেন পরীক্ষার হলে জিজ্ঞেস করলে। এখন কিছু অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের কিছু ভাইরাস আর কিছু ব্যাকটেরিয়ার নাম আছে, এটা আমি আসলে আপনাদেরকে সবার জন্য প্রযোজ্য নয় এটা বলে ইগনোর করতে বলবো। দুই একটা ভাইরাসের নাম বলতেই পারেন, আর না পারলে নাই, ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে চলে যাই, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের কিছু ক্লিনিক্যাল ফিচার আছে। সেগুলো কি? বাচ্চার রানি নোজ হবে, বাচ্চার কফ হবে, সোর থ্রোট হবে, ডিফিকাল্টি ব্রিদিং হবে, ইয়ার প্রবলেম হবে। সবগুলাই বোঝা যাবে যে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হয়েছে বাচ্চার, ঠিক আছে। এখন আসি, এই অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন কিভাবে ছড়ায়? এয়ারবর্ন রুট, এবং এটা কি হবে? ডিরেক্ট পার্সন টু পার্সন কন্টাক্ট, হাঁচি কাশি দেওয়ার মাধ্যমে এয়ারবর্ন রুট। তাহলে এটা কিভাবে আমি কন্ট্রোল করতে পারি? ইমপ্রুভিং প্রাইমারি মেডিকেল কেয়ার সার্ভিস, তার মানে যখনই বাচ্চার খুব ঠান্ডা লেগে গেল তাড়াতাড়ি আমাকে বাচ্চা ঠান্ডা ট্রিটমেন্ট দিতে হবে, তাহলে আর এটা পরবর্তীতে বেশি আগাবে না, নিউমোনিয়ার দিকে যাবে না। আর্লি ডিটেকশন এন্ড ট্রিটমেন্ট অফ এআরআই, মাত্র যেটা বললাম যে নিউমোনিয়ার দিকে যাবে না যদি আমি তাড়াতাড়ি এটাকে ঠিক করতে পারি। এডুকেশন অফ দ্য মাদার ফর কমপ্লায়েন্স উইথ ট্রিটমেন্ট এন্ড সিকিং কেয়ার প্রম্পটলি, এটা হচ্ছে কন্ট্রোলের জন্য, যে এখন আমার এআরআই হয়েছে, আমি কন্ট্রোল কিভাবে করব, আর আমি প্রিভেন্ট কিভাবে করব যদি জিজ্ঞেস করি, তাহলে অবশ্যই আপনাকে ওই যে গদ বাঁধা কথাগুলো বলতে হবে। 1 নাম্বার, মায়ের বুকের দুধ ভ্যাকসিনেশন হিসেবে কাজ করে, যে বাচ্চা বুকের দুধ খায় সেই বাচ্চার এই ধরনের এআরআই কম হয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে বাচ্চাকে ভালো করে পেঁচিয়ে পুচিয়ে রাখতে হবে যাতে করে টেম্পারেচার মেনটেইন হয়, ঠিক আছে। বাচ্চাকে নিউট্রিশাস ফুড দিতে হবে যাতে তার ইমিউন সিস্টেমটা ডেভেলপ করে। ভিটামিন সি রিচ ফুড গুলো এই এআরআই গুলোকে অনেক সময় প্রিভেন্ট করে। সো এই জিনিসগুলো আমার প্রিভেনশনে কাজে লাগবে। আর ভ্যাকসিনেশন তো ডেফিনেটলি আছে যেগুলো কিনা এই এআরআই প্রিভেনশনে কাজে লাগে। তাহলে কন্ট্রোল এক জিনিস আর প্রিভেনশন আরেক জিনিস, মাথায় রাখবেন।
আচ্ছা, এখন দেখেন, এটা একটু সবার অ্যাটেনশন সিক করছি আমি, খেয়াল করেন, সবাই আছি না? আচ্ছা, এটা একটু অ্যাটেনশন সিক করছি এই কারণে, এই যে ক্লাসিফিকেশন অফ এআরআই, এটাকে ভাগ করা হয়েছে অ্যাকর্ডিং টু আইএমসিআই প্রোগ্রাম। মাথায় রাখেন, আইএমসিআই মানে কি? আই মানে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, আইএমসিআই প্রোগ্রাম, যেটা বাংলাদেশে এখনো চালু আছে। এটা মাতুয়াইলে প্রথম বিশালভাবে, মাতুয়াইল মা ও শিশু তালুকদার স্যারের হসপিটালে এটা ট্রেনিং আমি করেছিলাম, 2টা ট্রেনিং পেয়েছিলাম, রেসিডেন্সিয়াল ট্রেনিং। তখন এটা 2005-06 কথা বলছি। এই প্রোগ্রামটা আসে এবং খুবই কাজের একটা প্রোগ্রাম ছিল। আমি দুভাবে ট্রেনিং পেয়েছি, একটা হচ্ছে গিয়ে 14 দিনের একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং, আবার টিওটি ট্রেনিং, ট্রেনিং অফ ট্রেনার্স, মানে আমি যেন এই ট্রেনিংটা দিতে পারি আবার আরেকজনকে, ট্রেনার হিসাবে আমিও ট্রেনিং পেয়েছিলাম। সো সেই অনুযায়ী, সেই প্রোগ্রাম অনুযায়ী এই ইলনেস গুলোকে, বাচ্চাদের এই অ্যাকিউট রেসপিরেটরি ইলনেসকে 2 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এবং এই আইএমসিআই প্রোগ্রামটা পরবর্তীতে দেখা গেছে খুব একটা ইফেক্টিভ হয়নি। এটা রিভ্যালুয়েশন করা হয়েছিল এই প্রোগ্রামে, যে কোনো প্রোগ্রামের রিভ্যালুয়েশন করতে হয়। পরবর্তীতে খুব একটা সাকসেসফুল হয়নি বিধায় এই প্রোগ্রামের ট্রেনিংটাও তো জোর করে এখন দেওয়া হয় না। কিন্তু এখনো বাচ্চার ট্রিটমেন্ট করতে গেলে, এই অনুযায়ী ট্রিটমেন্ট করলে আমরা যারা ডাক্তার তারা অনেক ভালোভাবে বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে পারি। খেয়াল করেন আমার কথাগুলো। তাহলে আমি কি বললাম? এই যে এখন ক্লাসিফিকেশনটা দেখাচ্ছি রেসপিরেটরি ইলনেসের, সেটা কোন প্রোগ্রামের আন্ডারে ক্লাসিফিকেশন করা হয়েছে বলেন তো? আইএমসিআই মানে কি? ইন্টিগ্রেটেড ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম। নো, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। জি ম্যাম। বলেন, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। হ্যাঁ, আইএমসিআই। এটা কিন্তু আমরা ভাইভাতে জিজ্ঞেস করব যে আইএমসিআই প্রোগ্রাম আছে বাংলাদেশে? জি ম্যাডাম আছে। আইএমসিআই মানে কি? ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। এটাও একটা চাইল্ড সার্ভাইভাল প্রোগ্রাম বাংলাদেশে। সো সেই অনুযায়ী আমরা কি করেছি, এই বাচ্চাদেরকে 2 ভাগে ভাগ করে এই ইলনেসটাকে ভাগ করেছি। কোন ইলনেস? বিশেষ করে রেসপিরেটরি ইলনেস। একটা হচ্ছে চিলড্রেন এজেড 2 months to 5 years, তাদেরকে ভাগ করেছি। এটার ক্লাসিফিকেশন হবে একভাবে, এই রেসপিরেটরি ইলনেসের ক্লাসিফিকেশন। আরেকটা হচ্ছে যারা বিলো 2 months, তাদের জন্য এটার ভাগ ক্লাসিফিকেশন হবে আরেকভাবে। সো যারা 2 মাস থেকে 5 বছরের বাচ্চা, তাদেরকে আমরা ভাগ করেছি ভেরি সিভিয়ার ডিজিজ, তারপরে ভাগ করেছি সিভিয়ার নিউমোনিয়া, তারপরে ভাগ করেছি শুধু নিউমোনিয়া, আরেকটা ভাগ করেছি নো নিউমোনিয়া, কফ অর কোল্ড। তাহলে আমার কাছে 2 বছর বয়স থেকে 5 বছরের একটা বাচ্চা, যে কোনো একটা বাচ্চা এর বয়সের মধ্যে আসলো, আসার পরে আমি তাকে দেখলাম তার নাক দিয়ে পানি পড়ছে, তার কাশি হচ্ছে, এবং আরো কিছু সাইন সিমটম দেখে আমাকে ক্যাটাগরি করে দিতে হবে যে এই বাচ্চাটা কি ভেরি সিভিয়ার ডিজিজে পড়েছে, না সিভিয়ার নিউমোনিয়াতে পড়েছে, না নিউমোনিয়াতে পড়েছে, না শুধু কফ এন্ড কোল্ডে পড়েছে। যদি সে কফ এন্ড কোল্ডে পড়ে তাহলে আমি তাকে ট্রিটমেন্ট দিয়ে দিব, আর যদি সে নিউমোনিয়া থেকে এই 3টাতে পড়ে তাহলে আমি তাকে একটা ডোজ অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে রেফার করে দিব, আমার কাছে রাখবো না। বুঝাতে পারলাম আমি কি বুঝাতে চাচ্ছি? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিরা সব নাই? আচ্ছা, এরপরে আসি ইনফ্যান্ট বিলো 2 months। তাহলে 2 মাসের নিচের বাচ্চাদের জন্য আবার এতগুলা ক্যাটাগরি করা যাবে না, তাদেরকে ক্যাটাগরি করব 2টা। এনি নিউমোনিয়া ইন ইয়াং ইনফ্যান্ট ইজ কনসিডার্ড টু বি ভেরি সিভিয়ার। 2টাও না, একটাই ক্যাটাগরি করব, যে কমন কোল্ড ছাড়া বাকি কোনো ধরনের সিমটম থাকলেই আমরা এই 2 মাসের বাচ্চারা, নিচের বাচ্চারা যারাই আসবে তাদেরকে আমরা নিউমোনিয়া ডায়াগনোসিস করে এটা সিরিয়াস ধরে তাকে আমি একটা অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে ট্রিটমেন্ট দিব অথবা তাকে রেফার করে দিব। হয়ে গেল। এখন আসি কিছু এআরআই এর বাচ্চা যারা কিছু সাইন সিমটম নিয়ে আসবে, যেটাকে আমার ধরতে হবে খুবই ডেঞ্জার সাইন। সেগুলো কি?
পোর ফিডিং, বাচ্চা টেনে বা দুধ খেতে পারছে না, তার মানে বাচ্চার নাকটা কেমন ভাবে বন্ধ, অথবা তার অবস্থা এত খারাপ যে সে দুধ টেনে খেতে পারে না, এটা একটা ভীষণ ডেঞ্জার সাইন ফর এনি বাচ্চা। তারপরে আরেকটা কি হতে পারে, বাচ্চার ফিভার অনেক বেশি হতে পারে অথবা লো গ্রেড টেম্পারেচার হতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে চেস্ট ইনড্রয়িং, বুকের খাঁচা ডেবে যাওয়া, খুব ইম্পর্টেন্ট প্রতিটা পয়েন্ট আজকের স্লাইডের। চেস্ট ইনড্রয়িং মানে শ্বাস নেওয়ার সময় বাচ্চার বুকের যে খাঁচা আছে সেটা ভিতরের দিকে ডেবে যায়, এবং এটা আপনি দেখলেই চিনতে পারবেন, এটা আগের থেকে দেখার কিছু নাই। তাদেরকে আমরা ডেঞ্জার সাইন বলি এবং এদেরকে বলি যে নিউমোনিয়া ডেভেলপ করেছে। এবং নিউমোনিয়া ডেভেলপ করার আরেকটা সাইন সিমটম হচ্ছে ফাস্ট ব্রিদিং। সেটা কি ফাস্ট ব্রিদিং কাকে বলে, এটা আমরা আপনাদেরকে ভাই জিজ্ঞেস করি। ফাস্ট ব্রিদিং মানে হচ্ছে মোর দেন 50 ব্রিথস পার মিনিট ফর ইনফ্যান্ট। কাদের জন্য? 2 মাস থেকে 1 বছরের বাচ্চার জন্য যদি সে 50টা শ্বাস নেয় 1 মিনিটে, মোর দেন 50 যদি শ্বাস নেয় 1 মিনিটে, তাহলে সেটা হবে তার জন্য ফাস্ট ব্রিদিং, যার বয়স 2 মাস থেকে 1 বছর। আর যে বাচ্চার বয়স 1 বছর থেকে 12 বছর, সেই বাচ্চার জন্য 40টা ব্রিদিং এর উপরে যদি 1 মিনিটে নেয়, তাহলে সেটা হবে তার জন্য ফাস্ট ব্রিদিং। তাহলে চেস্ট ইনড্রয়িং, ফাস্ট ব্রিদিং, লো গ্রেড টেম্পারেচার অর হাই টেম্পারেচার, পোর ফিডিং, এগুলো সবই কিন্তু এই যে নিউমোনিয়া অর ভেরি সিভিয়ার ডিজিজের সিমটম। সাথে অ্যাবনর্মালি স্লিপি, বাচ্চা একেবারে লেথার্জিক, হাত পা ছেড়ে দিছে, এটা, অথবা স্ট্রাইডর অর উইজিং। স্ট্রাইডর মানে হচ্ছে একটা অ্যাবনর্মাল সাউন্ড বুকের ভেতর থেকে আসছে বাচ্চার, ঘর টাইপের। আরেকটা হচ্ছে উইজিং, বাঁশির মতো করে নাকে শ্বাস নিচ্ছে। এই সবগুলো সিমটম হচ্ছে ডায়াগনোসিস করার জন্য হয় তার নিউমোনিয়া হয়েছে, নয় তার ভেরি সিভিয়ার ডিজিজ হয়েছে, এগুলোর যে কোনো একটা হয়েছে, এটা ডায়াগনোসিস করার জন্য। এবং এগুলো কোন প্রোগ্রাম থেকে নেওয়া? ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, IMCI, প্লিজ রিমেম্বার দিস। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা জিজ্ঞেস করি কিন্তু আপনাদেরকে ফাস্ট ব্রিদিং কাকে বলে। হয়ে গেল অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। এখন হচ্ছে ডায়রিয়াল ডিজিজ। ডায়রিয়াল ডিজিজের ভেতরে অনেকগুলো ডিজিজকে মিলায় ডায়রিয়াল ডিজিজ বলা হয়। সেটা কি? ডায়রিয়া, ব্যাসিলারি অ্যামিবিক ডিসেন্ট্রি, টাইফয়েড ফিভার এবং সালমোনেলা ফুড পয়জনিং। এই 1, 2, 3, 4টা মিলে হয় ডায়রিয়াল ডিজিজ। সো ডায়রিয়া কি জিনিস? ডিফাইন্ড অ্যাজ দ্য প্যাসেজ অফ লুজ লিকুইড অর ওয়াটারি স্টুল ইউজুয়ালি পাসড মোর দেন 3 টাইমস আ ডে। ডায়রিয়া কাকে বলি? যখন লুজ লিকুইড অর ওয়াটারি স্টুল থাকবে এবং মোর দেন 3 টাইমস আ ডে, দুটা শর্ত ফিল আপ করলে তখন তাকে ডায়রিয়া বলবো। এবং ডায়রিয়াল ডিজিজের ভিতরে এতগুলা ডিজিজ আছে। এখন চলেন আমরা একটু দেখে ফেলি। তাহলে অ্যাকর্ডিং টু WHO আমরা বললাম অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, প্যাসেজ অফ লুজ অর ওয়াটারি স্টুল মোর দেন 3 টাইমস আ ডে অর 24 আওয়ার্স অফ পিরিয়ডে ডায়রিয়া বলা হয়। এই ডায়রিয়াটা যখন মোর দেন 14 ডেজ থাকে তখন তাকে পারসিস্টেন্ট ডায়রিয়া বলা হয়। এবং সাধারণত এটা শিগেলোসিস অর ইস্টেরিয়া কোলাই দিয়ে এই ডায়রিয়াটা হয়। ঠিক আছে, তাহলে মোর দেন 14 দিনের উপরে যে কোনো ডায়রিয়া গেলে তাকে আমরা ক্রনিক ডায়রিয়া বা পারসিস্টেন্ট ডায়রিয়া বলি, এটা মাথায় রাখবেন। এখন এগুলোতে আমি যাচ্ছি না, ডায়রিয়ার এজেন্ট গুলো আছে, এটাতেও আমি যাচ্ছি না, এটাতে আমি যাচ্ছি। WHO এর গাইডলাইন অনুযায়ী ডায়রিয়া ট্রিটমেন্টের সময় আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে ডায়রিয়া উইথ নো ডিহাইড্রেশন অর ডায়রিয়া উইথ সাম ডিহাইড্রেশন অর ডায়রিয়া উইথ সিভিয়ার ডিহাইড্রেশন, এভাবে ডায়াগনোসিসটা উল্লেখ করে দিতে হয়। এবং এই নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন এন্ড সিভিয়ার ডিহাইড্রেশন হচ্ছে ডায়রিয়ার যে ডিহাইড্রেশন হয় তার ক্লাসিফিকেশন। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ডায়রিয়ায় যে ডিহাইড্রেশন হয় কয় ধরনের হয়? 3 ধরনের, নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। এখন কোনটাতে কিরকম বাচ্চাটা দেখতে হয় দেখেন। যে বাচ্চাটা ডায়রিয়া হয়েছে কিন্তু তার ডিহাইড্রেশন হয়নি, নো ডিহাইড্রেশন, সেই বাচ্চাটার অ্যাপিয়ারেন্স হয় ওয়েল অ্যান্ড অ্যালার্ট। কিন্তু যে বাচ্চাটা ডায়রিয়া হয়েছে সাথে সাম ডিহাইড্রেশন আছে, তার ইয়েটা হয়, অ্যাপিয়ারেন্সটা হয় রেস্টলেস, ইরিটেবল হয় সে। আর যে বাচ্চাটা সিভিয়ার ডিহাইড্রেশন, সে বাচ্চাটা একেবারে গা ছেড়ে দেয়, ল্যাথার্জিক, আনকনশাস টাইপের। আচ্ছা, যে বাচ্চাটার ডায়রিয়া হয়েছে কিন্তু নো ডিহাইড্রেশন, সেই বাচ্চাটার চোখ থাকে নরমাল, সাম ডিহাইড্রেশনে থাকে সাঙ্কেন, গর্তে ঢুকে যাওয়া, আর সিভিয়ার ডিহাইড্রেশনে থাকে ভেরি সাঙ্কেন।
থার্স্ট লেভেলটা কিরকম থাকে, যে বাচ্চাটা ডায়রিয়া কিন্তু ডিহাইড্রেশন নেই, সে ড্রিঙ্ক নর্মালি, থার্স্টি থাকে না। কিন্তু যে বাচ্চাটার সাম ডিহাইড্রেশন হয়, সে খুব থার্স্টি থাকে এবং পাগলের মতো খেতে চায় পানি। আপনি যদি চামিচ দিয়ে তাকে পানি দেন, সে একেবারে খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। কিন্তু যে বাচ্চাটা সিভিয়ার ডিহাইড্রেশন হয়েছে, সে আর পানি খেতে পারে না, কারণ সে অলরেডি ল্যাথার্জিক, সে খুব আস্তে আস্তে পোরলি পানি খায়। আর স্কিন পিঞ্চ মানে চামড়াটা তুলে যদি আপনি তাকে পিঞ্চ করেন, তাহলে যে বাচ্চার ডিহাইড্রেশন নাই, সেই বাচ্চার স্কিনটা আবার আগের মতো ব্যাক করবে উইদিন লেস দেন 1 সেকেন্ডের ভিতরে। কিন্তু যে বাচ্চার সাম ডিহাইড্রেশন হয়েছে, সে ব্যাক করবে 1 সেকেন্ডের ভিতরে। আর যে বাচ্চাটা সিভিয়ার ডিহাইড্রেশন হয়েছে, সে ব্যাক করবে মোর দেন 2 সেকেন্ড। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যালো, এই 3টা ডিহাইড্রেশনের উপর ভাগ করে স্যালাইনটা ফিট করতে হয়, ঠিক আছে? এই জন্য আমাকে এটা জানা প্রয়োজন। ম্যাম এই যে সেই করে ছবিটা, শিওর। ম্যাম ওই যে যেটা দেখাচ্ছিলেন আগের স্লাইডে, ওটা হচ্ছে আমি ম্যাম ওখানে ডায়রিয়াতেই কাজ করি, আইসিডি ডিআরবি। আমরা আর 2টা সাইন দেখি, আরেকটা হচ্ছে আপনার হচ্ছে মিউকোসাটা দেখা হয় আর পালস, এই দুটোও দেখা হয়। ইয়েস, ওটা দেখা হয়, কিন্তু ওই ক্লিনিক্যাল সাইটটা আমরা আসলে এখানে রাখি। হ্যাঁ, ওই ক্লিনিক্যাল সাইটটা রাখি নাই, কারণ এখানে আসলে বিভিন্ন গ্রুপ থেকে আসে, তো সবাই নিতে পারে না। এই জন্য যেটা সবাই বুঝবে সেটা রাখি। থ্যাংক ইউ ম্যারি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখেন স্কিন পিঞ্চ, যেটা আমরা কিভাবে দেখি। এই যে পিঞ্চিং, যেটা এই যে থাম দিয়ে যেভাবে দেখাচ্ছে, এটা আমি ইয়ে করি না, অ্যালাউ করি না। সেটা কিভাবে দেখি আমরা? আমার যে ইন্ডেক্স ফিঙ্গার, তর্জনী, সেই তর্জনীর প্যারালালি আমি স্কিনটা নিব। তার মানে কি, এই যে এই ফিঙ্গারটার এই প্যারালালি আমি স্কিনটা ধরবো, আর সাথে থাম দিয়ে ধরবো, এভাবে পিঞ্চ করবো না, করে আমি ছেড়ে দিব এবং গোজ ব্যাক স্লোলি। স্লোলিটা কিভাবে আমি এখানে বলে দিয়েছি, কার কত সেকেন্ডের মধ্যে ব্যাক করবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ডায়রিয়ার রিজার্ভার কারা? দ্য মেইন প্রিন্সিপাল রিজার্ভার অফ দ্য প্যাথোজেন, এই যে হিউম্যান ফিসেস, স্টুল থেকে আসে, ঠিক আছে? সো আমাকে এই জিনিসটার জন্য ফুডবর্ন ডিজিজ আর ওয়াটারবর্ন ডিজিজ আমাকে খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, ডায়রিয়া হতে পারে, এর ভিতরে আরো বেশি কে কন্ট্রিবিউট করবে? সে যদি ম্যাল নিউট্রিশনে ভুগে থাকে, তার যদি পোভার্টি থাকে, তার যদি প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে থাকে, সে যদি লো বার্থ ওয়েট বেবি থাকে, সেগুলো এই ডায়রিয়াল ডিজিজ হওয়ার পিছনে কাজ করে। যেমন এই যে ইনকারেক্ট ফিডিং প্র্যাকটিস, ল্যাক অফ পার্সোনাল হাইজিন অ্যান্ড ডোমেস্টিক হাইজিন, বাসার ভেতরে কিভাবে হাত ধুয়ে কাজ করতে হয়, রান্না করতে হয়, এগুলো যদি না জানে, তাহলে এগুলো ডায়রিয়াল ডিজিজ হওয়ার পিছনে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে সেগুলো হলো। এরপরে ইনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে, যে জুন জুলাই মাসে প্রচন্ড গরম, শীতকালে আবার একটু ডায়রিয়াল অ্যাটাক বেড়ে যায়, জুন জুলাই মাসের ডায়রিয়াল অ্যাটাক বেড়ে যায়। এই যে ব্যাপারগুলো, সেগুলোও কিন্তু এনভায়রনমেন্টের কিছু ফ্যাক্টর আছে যেগুলো কাজ করে। হলো, এখন আসি, ওই যে বলেছিলাম ট্রিটমেন্ট অফ সিভিয়ার ডিহাইড্রেশন, WHO কি বলছে? WHO বলছে চিলড্রেন উইথ সিভিয়ার ডিহাইড্রেশন রিকোয়েস্ট র্যাপিড আইভি রিহাইড্রেশন, মুখে খেয়ে পারবে না তারা। সো র্যাপিড আইভি রিহাইড্রেশনের জন্য, আইভি মানে ইন্ট্রাভেনাস, রিঙ্গার্স ল্যাকটেট সলিউশনের কথা রেকমেন্ড করা হচ্ছে। ইফ নট অ্যাভেলেবল, নর্মাল স্যালাইন ক্যান বি ইউজড। এখন বলছে যে গিভ 100 ml পার কেজি অফ ফ্লুইড অ্যাজ শোন অ্যাজ বিলো। কিভাবে বলেছে? লেস দেন 12 মান্থের ক্ষেত্রে ফার্স্ট গিভ 30 ml পার কেজি 1 ঘন্টার জন্য, দেন গিভ 70 ml পার কেজি 5 আওয়ার্সের জন্য। আর মোর দেন 12 মান্থের বাচ্চা যদি হয়, তাহলে 30 মিনিটের জন্য 30 ml দিতে বলেছে, আর 2.5 আওয়ার্সের জন্য 70 ml পার কেজি দিয়েছে। মেরি, আমরা কি এভাবেই প্র্যাকটিস করছি? জি ম্যাম, এভাবেই। ঠিক আছে, এভাবেই, কারণ এটাই স্ট্যান্ডার্ড। জি। ওকে, সো এই তো হয়ে গেল। এখন আমরা একটু জানি, তাহলে ওরাল রিহাইড্রেশন সলিউশন যেটা আছে সেটা দেখেন। ওরাল রিহাইড্রেশন সলিউশন ডেভেলপড ইন 1940s ইন ঢাকা, বাংলাদেশ। এটা একটা রেভুলেশন। হ্যাঁ, জি। বিফোর ওআরএস 5 মিলিয়ন ডেথ হতো পার ইয়ার, আফটার ওআরএস 2 মিলিয়ন ডেথ পার ইয়ার। এটা দেখেই বোঝা যায়। এবং WHO এটাকে একসেপ্ট করেছে, একসেপ্ট করে নিজেদের মতো করে আরেকটা বানিয়ে নিয়ে বাংলাদেশের নাম ওখান থেকে বাইর করে দিয়েছে। এটা খুবই দুঃখজনক, ঠিক আছে? সো ওআরএস এর কিছু কম্পোনেন্ট আছে, এটা আমরা দেখলাম। WHO আর ইউনিসেফ এর যে ওআরএস কম্পোনেন্ট, সেটা আমরা দিয়েছি। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, গ্লুকোজ এন্ড অসমল দেওয়া আছে এটার ভিতরে। এছাড়া ওআরএস এর কিছু অ্যাডিটিভস আছে, যেটা ওই যে ম্যারি আপনি হয়তো বা জানবেন যে ওআরএস এর অ্যাডিটিভ হিসেবে দেওয়া হয়। অ্যামাইলেজ রেজিস্ট্যান্স স্টার্চ দেওয়া হয় অনেক পেশেন্টকে, অ্যামাইনো অ্যাসিড দেওয়া হয় ওই যে ইমিউনিটি ডেভেলপ করার জন্য, হ্যাঁ, বুস্ট আপ করার জন্য, ইন্টেস্টাইনাল মিউকোজাকে হেল্প করে। আর তবে
ইন্টেস্টাইনাল মিউকোজাকে হেল্প করে এরকম একটা খুবই ভালো ওষুধ হচ্ছে জিঙ্ক। জিঙ্ক। আমরা কিন্তু ডায়রিয়া হলেই সব বাচ্চাদেরকে অ্যাডভাইস করি, মায়েদেরকে, যে 14 দিনের জন্য অথবা 10 দিনের জন্য জিঙ্ক ট্যাবলেট অথবা সিরাপ সাপ্লিমেন্ট দিতে হবে। এটা খুব মারাত্মক ভালো কাজ করে, ডায়রিয়া কে কমায় দেয়, লুজ মোশনটাকে কমায় দেয়, কারণ এটা ইন্টেস্টাইনাল মিউকোজার উপরে কাজ করে। খুব ইম্পর্টেন্ট এটা। এই তো হয়ে গেল। আর এই সেই আইসিডিডিআরবি, যেটা কিনা আমাদের গর্বের একটা বিষয়, যেখানে কিনা একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হিসাবে তারা এস্টাবলিশড এবং তারা অনেক ধরনের রিসার্চ করে, যেটা আমাদের প্রাইড। চলে গেল ডায়রিয়াল ডিজিজ। টাইফয়েড ফিভার অলসো আমরা জানি ফিকো ওরাল রুট দিয়ে হয়, এবং এটা কিনা ফিভার থাকে 3 to 4 উইকস এর ভিতরে। ফিভারের সাথে ব্র্যাডিকার্ডিয়া থাকে, তার মানে পালস রেটটা থাকে। আরেকটা হচ্ছে গিয়ে কিছু সময় লুজ মোশন থাকে, কিছু সময় কনস্টিপেশন থাকে। আর টাইফয়েড ফিভারের একটা প্যাটার্ন থাকে, স্টেপ লেডার প্যাটার্ন, সিঁড়ির মতো করে হয়, তার মানে বেস লাইনে কখনোই টেম্পারেচারটা নামে না, এরকম একটা বিষয় থাকে। এবং এটাও আমরা প্রিভেন্ট করতে পারি। কেন? পাবলিক হেলথ এটার ইম্পর্টেন্স থেকে, এই যে ফিকো ওরাল রুটে যে টাইফয়েডটা হয়, ওয়াটার বর্ন ডিজিজ, ফুড বর্ন ডিজিজ, আমরা পানি ফুটিয়ে খেতে বলি, এবং সেই ফুটানোটা বয়লিং পয়েন্ট থেকে, এটা অনেকেই জানে না, মেরি ঠিক কিনা, অনেকেই জানে না, আপনাকে কাউন্সিলিং করতে হয় যে ফুটানোর পর থেকে বা পানি যখন বলক উঠবে সেখান থেকে 30 মিনিট রাখতে হবে, 25 থেকে 30 মিনিট, না হলে এটা আসলে হয় না। আমাদের দেশের মানুষ কি প্র্যাকটিস করে? পানি পাতিলে চুলার পর বলক উঠলে ওটা নামিয়ে ফেলে ম্যাম। এটা হচ্ছে Right. সবাই এই কাজটা করে। সবাই এই কাজটা করে এবং বলে যে আমি তো পানি ফুটাই খাই। এবং শুধু তাই না, আমরা যে দুপুরে বলেন আর খাবারের যে বাটি প্লেট গুলো, সেগুলো আমরা বলি সেই ফুটানো নরমাল পানি দিয়ে ধুয়ে তারপরে খেতে। কলের পানি দিয়ে যদি আমি বাটি চামিচটা ধুয়ে খাবারটা দেই, তাহলে একই কথা হলো, কলের পানির থেকে প্লেটে লেগে থাকলো, সেটা খাবারের সাথে মিশলো, সেটার থেকে কিন্তু এই সমস্যা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে হয়ে গেল টাইফয়েড ফিভার সম্পর্কেও এই যে এজেন্ট দেওয়া, রিজার্ভার দেওয়া, সোর্স অফ ইনফেকশন দেওয়া, যেটা আমি অলরেডি আলোচনা করে ফেললাম। মোড অফ ট্রান্সমিশন বললাম, ক্লিনিক্যাল ফিচারটা বললাম যে ফিভার থাকে, হাই ফিভার উইথ চিল, ঠান্ডা লাগে, জ্বর আসে কাঁপুনি দিয়ে, এবং বেজ লাইনে আসে না, বডি এক থাকে, হেডেক থাকে, কফ সোর থ্রোট থাকে, আর এই যে অ্যাবডোমিনাল পেইন এন্ড কনস্টিপেশন, কখনো ডায়রিয়ার মতো হয়, কখনো কনস্টিপেশন হয়। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ টাইফয়েড ফিভার হলে ইন্টেস্টাইনাল পারফোরেশন হয়, ইন্টেস্টাইনে ফুটা হয়ে যায় অনেক সময়, এটা সিভিয়ার কেস। সো সেটা আবার কিন্তু লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন হয়। সো আমরা কন্ট্রোল কিভাবে করতে পারি আর ইমপ্রুভমেন্ট কিভাবে করতে পারি, আমি আর এটার ভিতরে গেলাম না, কারণ এটা অলরেডি আমরা এখন আলোচনা করে বুঝতে পারবো, পড়লেই বুঝতে পারবো। সো ইমিউনাইজেশনের একটা ব্যাপার আছে, ট্রিটমেন্ট আমরা 14 ডেজ অ্যান্টিবায়োটিক দেই। এই তো হলো মিজলস, যেটা বাচ্চাদের র্যাশ উঠে গায়ের ভিতরে, এবং 9 মাসের টিকাটা আছে, তাই না? তাহলে এই মিজলসটা আমরা একটু মিজলসটা আমরা একটু দেখে নিব। এটা আরেকটা ইনফেকশন যেটা কমন ইনফেকশনস হয়, এবং এটার প্রিভেনশন হিসেবে 9 মাসে স্পেসিফিক প্রোটেকশন হচ্ছে 9 মাসের টিকা ইপিআই এর মধ্যে আছে। কিন্তু মিজলস হলে কিছু কমপ্লিকেশন হয়। কি কমপ্লিকেশন এটা জানতে হবে। মিজলস অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, নিউমোনিয়া, অটাইটিস মিডিয়া হয়, এবং সিরিয়াস কমপ্লিকেশনের ভিতরে কনভালশন হয়, এনকেফালাইটিস, ব্রেইনে ইনফেকশন হয়, যেটা কিনা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলে। এই জন্য বাচ্চাদেরকে মিজলস হতে দেওয়া যাবে না, তাই আমাদের ইপিআই এ এই মিজলসের টিকাটা আছে। এছাড়াও বাচ্চাদের কিছু স্কিন ইনফেকশন হয়, কমন স্কিন ইনফেকশন কি? স্ক্যাবিস। স্ক্যাবিস মানে হচ্ছে খোস পাচড়া। এছাড়া কিছু অ্যাবসেস হয়, পুজ টাইপের হয়, সেগুলোও হয়, কিন্তু আমরা এখানে একটু স্ক্যাবিসটা জানলেই হবে। দেখেন ছবি দিয়ে দিয়েছি, স্ক্যাবিসটা কোথায় হয়? এই যে আন্ডার আর্মসে হয়, হাতের চিপায় হয়, এই যে কুচকির ভেতরে হয়, এই জায়গাগুলো হচ্ছে কি স্ক্যাবিস। ইনকিউবেশন পিরিয়ড 2 to 6 উইকস। আর মোড অফ ট্রান্সমিশন কি? ক্লোজ কন্টাক্ট। ঠিক আছে, যে শীতকাল আসতেছে স্ক্যাবিস হয়। আর জিজ্ঞেস করি আমরা যে কোন জায়গায়, সাইট কোথায় হয়? বিটুইন ফিঙ্গার, তারপরে রিস্টে হয়, এলবোতে হয়, এক্সিলাতে হয়, গ্লুটিয়াল রিজিয়নে, ফারোতে হয়, যে 2 বাটকের মাঝখানে হয়, এই জায়গাগুলোতে স্ক্যাবিস হয়। সো স্ক্যাবিসের জন্য একটা ট্রিটমেন্ট আছে, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, কেউ ইন্টারেস্টেড থাকলে পড়ে নেবেন। এখন অ্যাজ আ হোল যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে কমন ইনফেকশনস গুলো বাচ্চাদের কি কি এবং সেটার প্রিভেনশন কি, তাহলে এই যে প্রিভেনশন গুলো হচ্ছে কি আমি কমন ভাবে এটা দিয়ে দিয়েছি। একটা হচ্ছে কোলোস্ট্রাম, যেটা আমি বলেছি ফার্স্ট ইমিউনাইজেশন হিসেবে কাজ করে, ব্রেস্টফিডিং। 2 নাম্বার হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করতে হবে। 3 নাম্বার ইমিউনাইজেশন, পার্সোনাল হাইজিন মেনটেন, এবং কিছু স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। এই যদি আমরা ফলো করি, তাহলে ইনফেকশাস ডিজিজ বাচ্চাদের যেটাই হোক না কেন সেটা আমাদের প্রিভেনশন হবে।
এবং লেভেল অফ প্রিভেনশন হিসাবে যদি আমরা দেখি, সেটাও এখানে আমি দিয়ে দিয়েছি। প্রাইমারি প্রিভেনশন কিভাবে আমরা করব, হেলথ প্রমোশন দিয়ে, স্পেসিফিক প্রোটেকশন দিয়ে এবং আর্লি ডায়াগনোসিস দিয়ে। আচ্ছা, স্পেসিফিক প্রোটেকশন যেটা বললাম সেটা কি এক্সাম্পল হবে, ইমিউনাইজেশন। আর আমাদের দেশে একটা প্রোগ্রাম আছে, খুব সাকসেসফুল প্রোগ্রাম, সেটার নাম হচ্ছে ইপিআই। সেটার মানে হচ্ছে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, যেটা কিনা বাংলাদেশে 1987 সাল থেকে চালু হয়েছে এবং খুবই সাকসেসফুল একটা প্রোগ্রাম। এবং এই ইপিআই এর এগেইনস্টে কয়টা ভ্যাকসিন, মানে কয়টা রোগের এগেইনস্টে ভ্যাকসিন দেওয়া হয়, সেটা আপনাদেরকে আমরা পরীক্ষার হলে জিজ্ঞেস করি। এবং সেটা এই যে সেটা, ঠিক আছে, 10টা যে না? ইপিআই কয়টা, এখন মনে হয় একটা অ্যাড হয়েছে রে, হ্যাঁ 10টা। এটা একটু আগে তো, এখন একটা অ্যাড হয়েছে। এই শিডিউলটা দেখে নিয়েন, জি ম্যাম। শিডিউলটা দেখে নিয়েন। এই শিডিউলটা আমি ইংলিশ বাংলা দুটাতেই দিয়ে দিয়েছি, যার যেটা সুবিধা হয়। ইপিআই এর কয়টা টিকা আছে বিশেষ করে, এটা কিন্তু সবার জানা প্রয়োজন। সো আমরা কিন্তু ইনভেরিয়েবলি আপনাদেরকে জিজ্ঞেস করি। তো এই একটু লেটেস্ট একটু দেখে নিয়েন, এখানে 9টা তো বলেছি, এই জায়গায় আমি 10টা আছে লেটেস্টে সম্ভবত, পড়েছি একটু দেখে নিন। 10টা। হ্যাঁ হ্যাঁ, একটু দেখে নিন, লেটেস্ট এখানে 10টাই আছে। সো এই হলো গিয়ে আমাদের ইনফেকশন প্রিভেনশনের লেকচার। সো আজকে যে দুটো কভার করলাম, দুটোই ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমার যদি 22 তারিখে পরীক্ষা হয়, তাহলে নেক্সট দুটো ক্লাসে আমি তাহলে শেষ করব। এভাবে লম্বা ক্লাসটা আর না নিই, তা আপনাদেরও কষ্ট হয়ে যায় আসলে। নেক্সট ক্লাসে আমি পড়াবো আইওয়াইসিএফ, আর আরেকটা ক্লাসে আমি পড়াবো চাইল্ড লেবার অ্যান্ড চাইল্ড রাইটস। তো এই দুটো ক্লাস দিয়েই আমাদের লেকচার শেষ হবে। লাস্ট ক্লাসে আমি কিছু রিভিউ টপিক আপনাদেরকে বলে দিব, যেটা ভাইভাতে জিজ্ঞেস করব আমরা। তার ভিতরে একটা হচ্ছে চাইল্ড সার্ভাইভাল প্রোগ্রামস গুলো কি কি, আর একটা হচ্ছে 1000 ডেজ। এটা কিন্তু গত ক্লাসে আমি বলেছিলাম, এটা সার্চ দিবেন, এটা ছাড়া ভাইভাতে বসবেন না। 1000 ডেজ ফর চিলড্রেন। আর আরেকটা হচ্ছে ডাবল বার্ডেন অফ ডিজিজ। এই তিনটা টপিক আপনাদের, ছোট ছোট টপিক, জাস্ট সার্চ দিয়ে এক লাইন করে জেনে আপনাদেরকে ভাইভায় বসতে হবে। সো আশা করি বুঝেছেন আজকে। আর না রাখি আপনাদেরকে, অ্যাসাইনমেন্টটা করবেন এবং টাইম মতো জমা দিবেন। সো ভালো থাকেন আপনারা। মেরি, আল্লাহ হাফেজ তাহলে। আসসালামু জি, ma'am. আলাইকুম ম্যাডাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, ma'am, সবাইকে আল্লাহ হাফেজ। ইয়েস ইয়েস, কে বলছে? ক্লাসটা কি আমাদের হবে? এটা তো 25 তারিখ হ্যাঁ, পরে, 25শে ডিসেম্বর। নেক্সট ফ্রাইডেতে। জি ম্যাম। করতে চান কি করতে চান না, আপনাদের উপর। ম্যাম হলেই ভালো, তাড়াতাড়ি শেষ করে দেন। ম্যাম হলেই আমার ভালো, একটা right. প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম ছিল, তাহলে কি করব? জি ম্যাম। আচ্ছা, একটা কাজ করেন, 25-26 আমাকে ডিসিশন দিয়ে জানান আপনারা, আমার কোনো প্রবলেম নাই। আপনারা যেহেতু একজনের আবার একটু প্রবলেম, আর ওটা একটা সরকারি ছুটি, আমি জোরও করতে পারি না আপনাদেরকে। সো ইটস আপ টু ইউ। না মানে আপনারা ম্যাম যদি, আসলে কি, ওই যে সরকারি ছুটি দেখেই হচ্ছে ওই প্রোগ্রামটা ওই দিন রাখা হয়েছে, যে আমি জানি যে আমার কোনো ক্লাস থাকবে না। ঠিক আছে মেরি, জি আমাদের ক্লাস এমনিতেই শেষ হয়ে যাবে। আমরা আসলে সরকারি ছুটি তো, যদি কেউ আসলে করতে চায় আমরা সমস্যা নাই, কভার ma'am, করে সমস্যা দিতে নাই। পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, জি তাহলে আমরা নেক্সট ক্লাসে 25শে ডিসেম্বর হলে আসলে ক্লাস রাখছি না, তাহলে এটা মাথায় রাখি। হ্যাঁ জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ম্যাম, আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।